আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে বায়োলজির কোষ ও এর গঠন চ্যাপ্টারে স্বাগতম। তোমরা জানো যে আমরা এই চ্যাপ্টারটা আর মাত্র দুইটা ক্লাসেই শেষ করে দিব, মানে আজকে একটা ক্লাস, আগামীকাল আর একটা ক্লাস। এই দুইটা ক্লাসেই আমরা এই চ্যাপ্টারটা শেষ করাই দিব। ইতিমধ্যে আমি কিছু টপিকের উপর আগে অ্যাসাইনমেন্টে ক্লাস নিয়েছিলাম, সেগুলার লিঙ্ক আমি এই লাইভটার ক্যাপশনে দিয়ে দিছি। অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখে ফেলবা। এগুলো আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টে নিয়েছিলাম, মানে তোমাদের যখন অ্যাসাইনমেন্ট দিছিল এই টপিকগুলো আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টে পড়াইছিলাম। সো তোমাদের আর আলাদাভাবে পড়ার দরকার নেই, তোমরা এখান থেকেই পড়ে ফেলবা, মানে আলাদাভাবে আমার আর তোমাদের পড়ার দরকার নেই। তোমরা ওই অ্যাসাইনমেন্টের ভিডিওগুলা যেখানে ডিএনএর ভৌত গঠন ছিল যেটা পরীক্ষায় আসবে, এবং ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন ছিল যেটাও পরীক্ষায় আসবে, এই তিনটা হট টপিক যেগুলো পরীক্ষায় আসবে মাস্ট, সেগুলো তোমরা ওই ভিডিও থেকে শিখে ফেলবা। ঠিক আছে? ডিএনএর ভৌত গঠন যেটা পরীক্ষায় মাস্ট আসবে, ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো অনেক ইম্পর্টেন্ট, মাস্ট আসবে। সো এগুলো বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা টপিকের উপর আমি ভিডিও দিছি এই লিঙ্কে, এই ক্যাপশনের লিঙ্কে, তোমরা সেগুলো দেখে ফেলবা। অবশ্যই দেখবা, কারণ এগুলা ইম্পর্টেন্ট। আজকেও যা পড়াবো সেগুলোও ইম্পর্টেন্ট, কালকেও যা পড়াবো সেগুলোও ইম্পর্টেন্ট। মানে এখন আমরা ইম্পর্টেন্ট জিনিস পড়ে ফেলতেছি যেগুলো পরীক্ষায় আসবে। তো তোমরা জানো গত ক্লাস আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমি তোমাদেরকে পড়েছিলাম, সেটা হচ্ছে ক্রোমোজোম। তো আমি ক্রোমোজোম প্রায় তোমাদেরকে পড়াই ফেলছিলাম। ক্রোমোজোমের অ্যাকচুয়ালি যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ক্রোমোজোমের ক্রোমোজোমের ভৌত গঠন চিহ্নিত চিত্রসহ। তো আমি তোমাদেরকে একটা চিত্র আঁকাইছিলাম। তোমাদের বইয়ে একটা চিত্র আছে, তোমরা বইয়ের সেই চিত্রটা আঁকবা, তারপর তোমরা ডান পাশে চিহ্নিত করে ফেলবা। তাহলে চিহ্নিত চিত্র হয়ে গেল। তারপর ওই চিহ্নিত চিত্র ব্যাখ্যা দিবা। বইয়ে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এগুলো প্রতিটার ব্যাখ্যা আছে। আমিও তোমাদেরকে ব্যাখ্যাগুলা অনেক বিস্তারিত বুঝাই দিছি, যেমন ক্রোমাটিন নিয়ে আলোচনা করছিলাম, ক্রোমাটিড নিয়ে আলোচনা করছিলাম, ক্রোমোমিয়ার নিয়ে আলোচনা করছিলাম, তারপর ক্রোমোনেমা নিয়ে আলোচনা করছিলাম, টেলোমিয়ার নিয়ে আলোচনা করছিলাম, তারপর কি কি আছে, সেন্ট্রোমিয়ার নিয়ে আলোচনা করছিলাম, কাইনেটোকোর নিয়ে আলোচনা করছিলাম। এই টপিকগুলা তো তোমাদের বইয়ে আছে, বা আমি একটু বাড়তি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা বইয়ের লাইনগুলো বুঝতে পারো। তো আমি গত ক্লাস হয়তো আরও দুইটা জিনিস বুঝাতে পারি নাই, সেটা হচ্ছে একটি হচ্ছে ক্রোমোজোমের স্যাটেলাইট আছে, আর একটা হচ্ছে ক্রোমোজোমের গৌণ কুঞ্চন আছে। আর এই দুইটা জিনিস আমি তোমাদেরকে পড়াই নাই। যেমন আমি যদি বলি, ক্রোমোজোমটা আমরা আঁকছিলাম এরকম, এটা ছিল সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোমিয়ারটা অ্যাকচুয়ালি কেন তৈরি হয়েছে আমি তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে ক্রোমোজোম এভাবে প্যাঁচ খায়। তো ক্রোমোজোম এভাবে প্যাঁচ খাইতে 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 এই জায়গায় এসে সংকুচিত হয়ে যায়। এভাবে প্যাঁচ খাইতে 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 এই জায়গায় এসে সংকুচিত হয়ে যায়। আবার এখান থেকে ভালোভাবে প্যাঁচ খাইতে শুরু করে। তো দেখো এই জায়গায় এসে যে প্যাঁচ খাইছে, সংকুচিত হয়ে গেছে। তো এটাকে আমি বলছিলাম প্রাইমারি সংকোচন বা মুখ্য সংকোচন, কুঞ্চন আর কি, সংকোচন কুঞ্চন একই কথা। এটাকে আমি কি বলছিলাম? প্রাইমারি বা মুখ্য কুঞ্চন। কুঞ্চন মানে হচ্ছে সংকোচন। এদিক দিয়ে দেখো চিকন হয়ে গেছে, চিবাই গেছে। এদিকে সেন্ট্রোমিয়ার ছিল, তাই না? এটা ছিল প্রাইমারি, আমি গত ক্লাসে বুঝাইছিলাম। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে ক্রোমোজোমের শেষ প্রান্ত। একটু খেয়াল করবা, আমি আর একটু দেখাই। এটা হচ্ছে ক্রোমোজোমের শেষ প্রান্ত। তো ক্রোমোজোমের শেষ প্রান্তের একটু আগে আরেক ধরনের সংকোচন ঘটে, যেটাকে বলা হয় মুখ্যর পর যেটা সেটা হচ্ছে গৌণ, প্রাইমারি পর যেটা সেটা হচ্ছে সেকেন্ডারি। ধরে নাও এই জায়গায় সংকুচিত হয়ে গেছে, এই জায়গায়। তো এই জায়গাটা যদি সংকুচিত হয়ে যায়, তাহলে ভাইয়া কিভাবে দেখাবো বলো তো? এই জায়গাটা সংকুচিত হয়ে যাবে হইলে এভাবে না, এই দেখছ, ক্রোমোজোমের একেবারে শেষ প্রান্তের একটু আগে, ক্রোমোজোমের শেষ প্রান্তের একটু আগে একটা সংকোচন ঘটে। সো এটাকে বলা হয় সেকেন্ডারি। প্রাইমারির পর যেটা সেটা হচ্ছে সেকেন্ডারি, মুখ্যর পর যেটা সেটা হচ্ছে গৌণ, এটাকে বলা হয় গৌণ কুঞ্চন। তাহলে ক্রোমোজোমে কিন্তু দুই ধরনের কুঞ্চন ঘটে। একটি হচ্ছে প্রাইমারি বা মুখ্য কুঞ্চন, যেখানে সেন্ট্রোমিয়ার থাকে, এটা সেন্ট্রোমিয়ার। ওকে ফাইন, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার।
আর ক্রোমোজোমের শেষ প্রান্তের দিকে আরেক ধরনের সংকোচন ঘটে, যেটাকে বলে সেকেন্ডারি বা গৌণ সংকোচন। এখন প্রশ্ন হচ্ছে প্রাইমারি সংকোচন কেন ঘটছিল, সেটা আমরা দেখছিলাম সেন্ট্রোমিয়ার তৈরির জন্য। মানে প্রাইমারি সংকোচন ঘটলে এই জায়গায় সেন্ট্রোমিয়ার পাওয়া যাচ্ছে, এটাই সেন্ট্রোমিয়ার। মোট কথা এটাই হচ্ছে সেন্ট্রোমিয়ার। আমি এদিকে লিখতেছি, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তাহলে প্রাইমারি সংকোচনের উদ্দেশ্য কি ছিল? সেন্ট্রোমিয়ার তৈরি। তাহলে এখন তোমাদের প্রশ্ন মনে রাখতে পারে, তাহলে ভাই সেকেন্ডারি কুঞ্চনের উদ্দেশ্য কি? সেটা হচ্ছে ক্রোমোজোমের শেষ প্রান্তে একটা জিনিস তৈরি করতে হয়, সেটা সব ক্রোমোজোমের থাকে না। এই জিনিসটা হচ্ছে স্যাটেলাইট। এই যে এই জিনিস যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে স্যাটেলাইট। তার মানে সেকেন্ডারি বা গৌণ কুঞ্চনটা আমরা কেন করছি? স্যাটেলাইট তৈরির উদ্দেশ্যে। তোমরা সবাই জানো ক্রোমোজোমের শেষ প্রান্তে, সব ক্রোমোজোম না, যে সকল ক্রোমোজোমের স্যাটেলাইট আছে আর কি, ক্রোমোজোমের শেষ প্রান্তে একটি সংকোচন ঘটে, সেকেন্ডারি সংকোচন, যেটার কারণে এই স্যাটেলাইটটা তৈরি হয়েছে। যেমন প্রাইমারি সংকোচনের কারণে সেন্ট্রোমিয়ার তৈরি হয়েছে, তাহলে সেকেন্ডারি সংকোচনের কারণে কি তৈরি হয়েছে? স্যাটেলাইট তৈরি হয়েছে। তো তোমাদের বইয়ে স্যাটেলাইট নিয়ে বলছে সেকেন্ডারি কুঞ্চনের কারণে বলছে। তাহলে আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে সেকেন্ডারি কুঞ্চন কেন করছে। উদ্দেশ্য হচ্ছে স্যাটেলাইট তৈরি। তাহলে এই জিনিসটাই হচ্ছে স্যাটেলাইট, এই জিনিসটাই হচ্ছে স্যাটেলাইট। দেখো এই জিনিসটাই হচ্ছে স্যাটেলাইট। এখন স্যাটেলাইট যে সকল ক্রোমোজোমের থাকে, সেই সকল ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তাহলে দেখো আমি এটা একটা কিন্তু ক্রোমোজোম আঁকলাম, তাহলে এই ক্রোমোজোমের কিন্তু স্যাটেলাইট আছে, তাই এই ক্রোমোজোমকে আমরা বলবো স্যাট ক্রোমোজোম। তো নর্মালি সকল ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে না, খুব কম ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, খুব কম সংখ্যক ক্রোমোজোমেই স্যাটেলাইট থাকে। তার মধ্যে ধরে নাও এটা একটা যেটা স্যাটেলাইট আছে। তো যে সকল ক্রোমোজোমে স্যাটেলাইট আছে তাদেরকে কি বলবা? স্যাট ক্রোমোজোম। স্যাট শব্দটা আসে স্যাটেলাইট থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া স্যাটেলাইট তো আমরা জানলাম, এই স্যাটেলাইটটা তৈরির উদ্দেশ্যটা কি? আমরা এই স্যাটেলাইটটা কেন তৈরি করি, বা একটা ক্রোমোজোমের স্যাটেলাইটটা থাকাটা কেন জরুরি? দেখো এই স্যাটেলাইটের ফাংশনটা আমি গত ক্লাসে টেলোমিয়ারের ফাংশনের সাথে ফাংশনটা বলছিলাম, টেলোমিয়ার, সেটার সাথেই তুমি বলতে পারো। মানে টেলোমিয়ারের ফাংশন যা, এই ক্ষেত্রে স্যাটেলাইটের ফাংশনও তা। সেটা হচ্ছে আমরা বলছিলাম যে টেলোমিয়ার হচ্ছে অতিরিক্ত অংশ, নন কোডিং রিজিয়ন, যে অংশটা মূলত কোনো কাজের না। তো টেলোমিয়ার থাকলে একটা ক্রোমোজোম ধ্বংসের হাত থেকে রক্ষা পায়, কারণ যত ক্রোমোজোমের রেপ্লিকেশন ঘটে ক্রোমোজোম তত শর্ট হয়। আমি গত ক্লাসে বলছিলাম। তো ক্রোমোজোম যদি শর্ট হয় তাহলে ক্রোমোজোমের টেলোমিয়ার অংশটা গায়েব হবে, মেইন অংশটা গায়েব হবে না। মেইন অংশ বলতে ধরে নাও এই অংশটা হচ্ছে টেলোমিয়ার, এই অংশটা টেলোমিয়ার। তো টেলোমিয়ারটা কিন্তু নন কোডিং রিজিয়ন। নন কোডিং রিজিয়ন মানে হচ্ছে এটা কোনো কাজের না। তো একটা ক্রোমোজোমের যখন রেপ্লিকেশন ঘটে তখন ক্রোমোজোম শর্ট হলে এই টেলোমিয়ার অংশটা গায়েব হয়ে যায়, আস্তে আস্তে টেলোমিয়ারের অংশ গায়েব হওয়া শুরু করে। তাহলে এই যে মেইন পার্টটা, এই মেইন পার্টটা কিন্তু ঠিক থাকে। এই মেইন পার্ট, এটা হচ্ছে কোডিং রিজিয়ন, এই মেইন পার্টটা ঠিক থাকে। গায়েব হলে তো টেলোমিয়ার যেটা ইউজফুল না, এই টেলোমিয়ার তো কোনো কাজের নেই, এটা গায়েব হইলে সমস্যা নেই। তাহলে ক্রোমোজোমের মেইন পার্টটাকে তো ঠিক রাখতেছে, কোডিং পার্টটাকে তো ঠিক রাখতেছে কি? এই টেলোমিয়ার। ঠিক সেমভাবে স্যাটেলাইটও হচ্ছে তোমার ক্রোমোজোমের মেইন পার্টের বাইরের অংশ। মানে হচ্ছে আমরা স্যাটেলাইটটা যেটা দেখতেছি এটা আসলে ক্রোমোজোমের এই মেইন পার্টের অংশ না। মেইন পার্ট কোনটা? এই যে এটা যদি টেলোমিয়ার হয়, সাপোজ এটা যদি টেলোমিয়ার হয়, টেলোমিয়ারও কিন্তু ক্রোমোজোমের মেইন পার্ট না। তাহলে মেইন পার্ট হচ্ছে এখান থেকে স্যাটেলাইটের আগ পর্যন্ত, এটাই হচ্ছে মেইন পার্ট। ঠিক আছে, মানে যেটা কাজের, এখান থেকে আমরা ডিএনএ যেটা ইউজ করবো সেটা কাজের। বাট এই পার্ট আর এই পার্ট, টেলোমিয়ার পার্ট, কোনো কাজের না। এগুলো জাস্ট প্রোটেক্টিভ হিসেবে ইউজ হয়, ক্রোমোজোমটাকে প্রোটেক্ট করে যাতে মেইন পার্টের কোনো ক্ষতিগ্রস্ত না হয়, যাতে মেইন পার্টটা ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে স্যাটেলাইটের কাজও আমরা তা দেখতেছি। তবে স্যাটেলাইটের এই কাজটা তো আমি বললাম যে এটা প্রোটেক্টিভ পার্ট লাইক টেলোমিয়ার। বাট এটা আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে যে তোমরা জানো যে ক্রোমোজোমের এই স্যাটেলাইট অংশটা নিউক্লিওলাস তৈরিতে ভূমিকা পালন করে। মানে হচ্ছে তোমরা জানো এটা যদি একটা কোষ হয়, খেয়াল করবা, কোষ নয়, এটা যদি একটা নিউক্লিয়াস হয়, সাপোজ ইটস এ নিউক্লিয়াস,
নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমোজোম, এবং এই ক্রোমোজোম আছে স্যাটেলাইট। এখন তুমি দেখো এই নিউক্লিয়াসের ভিতরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে এরকম করে কালো একটা বস্তু থাকে, এরকম একটা কালো বস্তু থাকে, তাই না? এই কালো বস্তুটাকে আমরা বলি নিউক্লিওলাস, ইংরেজিতে লিখতেছি, হ্যাঁ দেখো নিউক্লিওলাস। তো অ্যাকচুয়ালি এই স্যাটেলাইটটা কিন্তু নিউক্লিওলাস সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? এই স্যাটেলাইটটা এই নিউক্লিওলাস সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? সেটা হচ্ছে এই নিউক্লিওলাস যেটা দেখতে পাচ্ছ, এই নিউক্লিওলাসটা অ্যাকচুয়ালি এই স্যাটেলাইটের মাধ্যমেই তৈরি হয়। স্যাটেলাইট থাকা মানে নিউক্লিওলাস সৃষ্টি। তো কিভাবে? ধরো এই এই যে এখানে যে ক্রোমোজোমগুলো আছে, ঠিক আছে, এখানে যে ক্রোমোজোমগুলো আছে, এই ক্রোমোজোমের যে ডিএনএ গুলো আছে, এই ডিএনএ থেকে যে আরএনএ গুলো সৃষ্টি হয়, এগুলা নিউক্লিওলাস সৃষ্টি করতে পারে। তাহলে এই স্যাটেলাইট অংশ যেটা দেখতে পাচ্ছ, এখান থেকেই নিউক্লিওলাস সৃষ্টি হয়। এই জন্য এই স্যাটেলাইটটা নিউক্লিওলাসের সাথে কানেক্টেড থাকে। এই দেখো এই নিউক্লিওলাসটা দেখছো, এই স্যাটেলাইটের সাথে কানেক্টেড। কেন? কারণ এই স্যাটেলাইট অংশ থেকে কিন্তু নিউক্লিওলাসটা আসে, সৃষ্টি হয়। তাহলে যেহেতু স্যাটেলাইট থেকে এই নিউক্লিওলাসটা সৃষ্টি হয়, তাই আমরা বলতে পারি স্যাটেলাইট থাকা মানে নিউক্লিওলাস সৃষ্টি হবে। ঠিক আছে, এই যে নিউক্লিওলাসটা সৃষ্টি হয়েছে স্যাটেলাইট থেকেই সৃষ্টি হয়েছে। এখন দেখো, এই জন্য এখানকার যে রিজিয়ন, সেটা এটা হোক, এই রিজিয়ন বা এই রিজন, যে রিজিয়ন বলো, তো অনেক সময় সেকেন্ডারি রিজিয়ন বা এই রিজিয়নটাকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। তাহলে এটাকে কি বলে? ধরো এই রিজিয়ন বলো বা এই রিজন বলো, একই কথা। এটাকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। সংক্ষেপে কি বলে? NOR। সংক্ষেপে বলে NOR, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। বিকজ এই রিজিয়নগুলা, এই যে রিজিয়ন, এই পুরোটা রিজিয়ন, সেকেন্ডারি কনস্ট্রাকশন বলো বা স্যাটেলাইট বলো, এই পুরা রিজিয়নটা নিউক্লিওলাস তৈরি করতেছে। যেহেতু এই পুরা রিজিয়নটা নিউক্লিওলাস তৈরি করতেছে, তাহলে আমরা এটাকে বলতে পারি নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। তাহলে কেন এটাকে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বলে? কারণ সেকেন্ডারি কনস্ট্রাকশন মানে সেকেন্ডারি কুঞ্চন প্লাস স্যাটেলাইটটা মানে এই রিজিয়নটা নিউক্লিওলাস তৈরি করতেছে। যেহেতু এই রিজিয়নটা নিউক্লিওলাস তৈরি করতেছে, তাই এই রিজিয়নটাকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। আশা করি তোমরা স্যাটেলাইট এবং নিউক্লিওলাস সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া আসছে, সেকেন্ডারি কনস্ট্রাকশন সম্বন্ধে একটা আইডিয়া আসছে। এটাই হচ্ছে তোমার ক্রোমোজোম। তো ক্রোমোজোমের যখন তোমরা পরীক্ষায় আসবে, সেটা আসবে এটা ক্রোমোজোমের গঠন, চিহ্নিত চিত্র সহ, এবং প্রত্যেকটা গঠনের ব্যাখ্যা, প্রতিটা পার্টের ব্যাখ্যা। তোমরা গঠন সবসময় চিত্র রাখলে ডান পাশে সবসময় চিহ্নিত করবা, এলোমেলোভাবে কখনো চিহ্নিত করবা না। ধরো যেমন দেখো টেলোমিয়ার লিখো বা সেন্ট্রোমিয়ার লেখো, সবগুলো ডান পাশে লিখতে হবে, চিহ্নিত করতে হবে সবসময় ডান পাশে। এই জিনিসগুলো মাথায় রাখবা। তারপর তোমাদের বইয়ে ক্রোমোজোমের প্রকারভেদ নিয়ে আলোচনা করছে। ক্রোমোজোমের প্রকারভেদ এগুলো বই থেকে পড়ে ফেলবা, এগুলো একদম সোজা। এগুলা সৃজনশীলে তেমন আসে না, বাট MCQতে আসবে ক্রোমোজোমের প্রকারভেদগুলো। আচ্ছা, এখন আমরা ক্রোমোজোম শেষ করে ফেলছি। তো ক্রোমোজোম যদি শেষ করে ফেলি, একটা কথা বলবো, ক্রোমোজোম যদি শেষ করো, ক্রোমোজোমে কি কি ছিল সেটা আমরা একটু দেখে ফেলি। আমরা যদি ক্রোমোজোমটা শেষ করে ফেলি, তাহলে ক্রোমোজোমে কি কি ছিল সেটা একটু দেখে ফেলি। ক্রোমোজোমের ভিতরে কি কি রাসায়নিক গঠন ছিল। প্রথমে আমি বলছিলাম তোমাদেরকে, ক্রোমোজোমের ভিতরে যে রাসায়নিক উপাদানটা ছিল সেটা হচ্ছে NA। N মানে নিউক্লিক, A মানে অ্যাসিড। তারপর যেটা ছিল সেটা হচ্ছে প্রোটিন। মনে করে দেখো, আমি শুরুতেই কিন্তু এগুলো নিয়ে আলোচনা করছিলাম। নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড 2 টাইপস। তো ক্রোমোজোমে যে নিউক্লিক অ্যাসিডটা বেশি থাকে সেটা হচ্ছে DNA। মনে রাখবে, এটা স্টার মার্ক কেন দিচ্ছি, কারণ এটা বেশি। এবং RNAও থাকে, তবে RNA কম, DNAটাই বেশি থাকে। আর প্রোটিনের মধ্যে আমি তোমাদেরকে বলছিলাম যে প্রোটিনটা বেশি জরুরি, সেটা হচ্ছে হিস্টোন। হিস্টোন কয় ধরনের দেখছিলাম আমরা? 5 ধরনের দেখছিলাম। মনে করে দেখো, এই H2A, H2A, H2B, H2B,
H2 তারপর H3 অ্যান্ড H1, এগুলো আমরা দেখছিলাম গত ক্লাসেই দেখছিলাম। তো তোমরা জানো হিস্টোনটা ইম্পর্টেন্ট কেন, কারণ আমি বলছিলাম ডিএনএ কে ট্যাপের সাথে কম্পেয়ার করতে, হিস্টোনকে টেনিস বলের সাথে কম্পেয়ার করতে। ট্যাপ যেরকম টেনিস বলে প্যাচ খায়, ঠিক ডিএনএ সেরকম হিস্টোনে প্যাচ খায়। হিস্টোনের পাশাপাশি নন হিস্টোনও আছে, তবে নন হিস্টোনটা কিন্তু ডিএনএ কে পেঁচাতে পারে না, তাই এটার নাম নন হিস্টোন। দেখো এটাকে নন হিস্টোন কেন বলতেছে, হিস্টোন ডিএনএ কে পেঁচাই, কিন্তু নন হিস্টোন ডিএনএ কে পেঁচাইতে পারে না, তাই এটার নাম নন হিস্টোন। তো অ্যাকচুয়ালি ডিএনএ কে পেঁচাইতে পারে এই হিস্টোন, এটা আমি গত ক্লাসেই তোমাদেরকে দেখেছিলাম। তাহলে দেখো একটা ক্রোমোজোমের ভিতর রাসায়নিক গঠন বলতে আমরা বুঝতেছি এই ডিএনএ কে, আরএনএ কে, হিস্টোনকে, ঠিক আছে না। তো এরপর আমরা ফোকাস দিই মূলত এই ডিএনএ আর আরএনএ কে, কারণ এরপর আমাদের ডিএনএ আরএনএ নিয়ে আলোচনা, দেখবা যে এরপর থেকে আলোচনা হচ্ছে ডিএনএ এবং আরএনএ নিয়ে। তোমরা ইতিমধ্যে আমি একটা ভিডিও দিছি এই লিঙ্কেই, যে লিঙ্কটা দিলাম ক্যাপশনে, এখানে আমরা ডিএনএ নিয়ে বলছি। এখানে আমরা কি নিয়ে বলছি, ডিএনএ নিয়ে, ডিএনএ ভৌত গঠনটা ওখানে ব্যাখ্যা করছি। তোমরা অনেকে ডিএনএ কে চিনো, তা আমি এখানে আলগা পাতলা করে চিনাবো ডিএনএ কে এবং আরএনএ কে চিনাবো। তারপর তোমাদের আস্তে ডিএনএ রেপ্লিকেশনের একটা ধারণা দিব। তো ডিএনএ রেপ্লিকেশনের ধারণা দিলে নেক্সট ক্লাস আমরা ডিএনএ রেপ্লিকেশনটা তোমাদেরকে বোঝাতে পারবো। তো আজকে ডিএনএ রেপ্লিকেশনের আগ পর্যন্ত কিছু জিনিস পড়াবো এবং ডিএনএ রেপ্লিকেশনটা হালকা করে পড়াবো, যাতে আগামী ক্লাসে ডিএনএ রেপ্লিকেশনটা ভালো করে পড়াতে পারি। আর ডিএনএ রেপ্লিকেশন তো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ঠিক আছে না। আচ্ছা, তো আমাদের আলোচনা এই ডিএনএ আর আরএনএ নিয়ে। দেখো তোমরা সবাই ডিএনএ চিনো, আরএনএ চিনো, তো আমি হালকা পাতলা বলতেছি। তোমরা জানো যে ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, এরকম কেন সেটা সম্পর্কে তোমরা জানো যে ডিএনএ কিন্তু একটা পলিমার, আরএনএও কিন্তু একটা পলিমার। এখন কি পলিমার, আমরা বলি পলিনিউক্লিওটাইড, মানে নিউক্লিওটাইডের পলিমার। তাহলে মানে ডিএনএ হচ্ছে কি নিউক্লিওটাইডের পলিমার। পলিমার শব্দটা আমরা তখন ইউজ করি যখন অনেকগুলা থাকে। অনেকগুলা কি থাকবে বলে দিলাম তো, অনেকগুলা নিউক্লিওটাইড মিলেই ডিএনএ হয়। ঠিক সেমভাবে আরএনএও কি সেম, আরএনএও কি সেম, মানে নিউক্লিওটাইডের পলিমার। তাহলে এখানে পলিমার বলতেছে, মানে কেন পলিমার বলতেছে, কারণ অনেকগুলো নিউক্লিওটাইড থাকে। তার মানে নিউক্লিওটাইড এখানে কি, নিউক্লিওটাইড হচ্ছে মনোমার। তার মানে একটা নিউক্লিওটাইড মানে মনোমার, অনেকগুলো নিউক্লিওটাইড মিলে হয় পলিমার। তাহলে ডিএনএ হচ্ছে কি নিউক্লিওটাইডের পলিমার, যেখানে নিউক্লিওটাইড হচ্ছে মনোমার। যেরকম ইথেন হচ্ছে মনোমার, পলিথিন হচ্ছে পলিমার। ঠিক সেমভাবে নিউক্লিওটাইড হচ্ছে মনোমার, ডিএনএ হচ্ছে পলিমার। ঠিক আরএনএও সেম কাহিনী। আবার আমরা বলি যে ডিএনএ হচ্ছে ডাবল সুতা, ডাবল সুতা, দুইটা ডাবল সুতা আছে। আর আরএনএ মানে হচ্ছে একক সুতা, আমরা এভাবে বলি, তাই না। ডিএনএ দুইটা সুতা আছে, ডাবল হেলিক্স, আর আরএনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্স, একটা সুতা। তো আমরা একটু নিউক্লিওটাইড নিয়ে আমাদেরকে একটু বলতে হবে। আমি ডিএনএর ভৌত ঘটনা আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তোমরা যারা বলতেছো ভাই আমার বিস্তারিত পড়াবে না, দেখবা আমি যে ভিডিওগুলো আপলোড করছি, মানে অ্যাসাইনমেন্টে নিয়েছিলাম, সেখানে আমি এই নিউক্লিওটাইড যা যা আছে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। ওই ভিডিওটা পড়লে তোমরা বুঝবা। আপাতত আমি এখানে হালকা পাতলাই বলি। তো নিউক্লিওটাইড বলতে আমরা কি বুঝি, নিউক্লিওটাইড বলতে আমরা বুঝি এখানে থাকবে এক নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ডিএনএর ক্ষেত্রে আমি বলতেছি, হ্যাঁ আমি এদিকে লিখি, ডিএনএর ক্ষেত্রে বলতেছি, ডিএনএর ক্ষেত্রে এক নম্বরে একটা সুগার থাকবে। সুগারটা হচ্ছে 5 কার্বন, 5C মানে 5 কার্বন, 5 কার্বন ডিঅক্সি রাইবোজ সুগার। সুগারটার নাম হচ্ছে 5 কার্বন ডিঅক্সি রাইবোজ সুগার। এটা থাকবে, এটা থাকবে। তারপর কি থাকবে, 5টা কার্বন, বুঝতে পারছো, 5 কার্বন ডিঅক্সি। অনেকে ডিঅক্সি মানে বুঝে না, তাও বলতেছি। ডি মানে হচ্ছে নাই, অক্সি মানে হচ্ছে অক্সিজেন। দেখবা যে 2 নম্বর কার্বনে, 5 নম্বর কার্বনের মধ্যে 2 নম্বর যে কার্বনটা আছে
ওই 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন নাই, এখানে অক্সিজেনটা থাকবে আরএনএতে, এখানে থাকবে না। তো এখানে থাকবে না বিদায় ডিঅক্সি বলছে, অক্সিজেন থাকবে না বিদায় ডিঅক্সি বলছে, আর এখানে থাকবে বিদায় ডিঅক্সি বলে নেই। তাই এটার নাম রাইবোস, এটার নাম ডিঅক্সি রাইবোস। তাহলে এখানে যেটা থাকবে সেটা কি বলতো, এখানে যে নিউক্লিওটাইডটা আছে এই নিউক্লিওটাইডে যে জিনিসটা থাকবে এটা ডিঅক্সি হবে না, এটা হবে 5 কার্বন রাইবোস সুগার, 5 কার্বন রাইবোস সুগার। ওকে, তারপরে নিউক্লিওটাইডের কি থাকবে, শুধু কি এটা না, তারপর থাকবে তোমার নাইট্রোজেন গঠিত ক্ষারক, এটাকে আমি ইংরেজিতে বলবো নাইট্রোজেনাস বেস। এখানেও থাকবে তোমার নাইট্রোজেনাস বেস, ঠিক আছে। তার মানে কি থাকবে দেখো, এখানেও নাইট্রোজেনাস বেস থাকবে, এখানে তার পার্থক্য আছে। নাইট্রোজেনাস বেস কিন্তু কি থাকবে সেগুলো আমি একটু হালকা পাতলা বলতেছি, ওই ভিডিওটাতে তোমরা ফুল দেখে ফেলবা। নাইট্রোজেনাস বেস বলতে এখানে যেগুলো থাকে তোমরা জানো যে অ্যাডিনিন, গুয়ানিন, এখানে থাকে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। আর এখানে কি থাকে বলতো, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। তার মানে এখানে থাইমিন থাকে না, এখানে ইউরাসিল থাকে না। তাহলে ডিএনএতে ইউরাসিল থাকে না, এগুলাকে কি বলে, এই যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, এগুলাকে নাইট্রোজেনাস বেস বলে। এই 4 ধরনের তুমি পাবা, আর এখানে এই 4 ধরনের পাবা। এই 3টা সিমিলার, এই তিনটা সিমিলার, জাস্ট পার্থক্য হচ্ছে এখানে থাইমিন থাকে, এখানে ইউরাসিল থাকে। এগুলো এমসিকিউতে আসে কিন্তু এই জিনিসটা, তোমরা এটা মিস দিবা না, এটা তোমরা পারবা আশা করি, এগুলা ছোটবেলা থেকে পড়ে আসতেছো তো পারবা। তাহলে দেখো আরেকটা জিনিস থাকে নিউক্লিওটাইড, যেহেতু আমি নিউক্লিওটাইড মনোমার, এই নিউক্লিওটাইডটা কিভাবে গঠিত এটাই বলতেছি। আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, এখানেও থাকবে ফসফরিক অ্যাসিড। এই 3টা জিনিস মিলেই তো নিউক্লিওটাইড হচ্ছে, এই 3টা জিনিস মিলেই নিউক্লিওটাইড হচ্ছে, এই 3টা জিনিস মিলে হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে আমি দেখাচ্ছি নিউক্লিওটাইড কিভাবে। এই দেখো 5 কার্বন দেখাবা, 5 কার্বন না, তাহলে 5 কার্বন কিরকম, এই 5 কার্বন দেখো কিভাবে, এই 1, এই 2, এখানে 2 নম্বর কার্বন, এখানে 3 নম্বর কার্বন, এখানে 4 নম্বর কার্বন, এখানে 5 নম্বর কার্বন। 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সি, এখানে রাইবোস। হোয়াট ইজ ডিঅক্সি রাইবোস এটা আমরা ওই ভিডিওটাতে ভালোভাবে ব্যাখ্যা করছি, এখানে আর করতেছি না। তারপর কি দিতে হবে, নাইট্রোজেনাস বেস। কয় ধরনের আছে, 4 ধরনের, এক নিউক্লিওটাইডে এক একটা, মানে হচ্ছে একটা নিউক্লিওটাইডে তুমি 4টা বসা দিতে পারো না, হয় একটা নিউক্লিওটাইডে তুমি এ বসাইছো, আরেকটা নিউক্লিওটাইডে জি বসাইছো, আরেকটা নিউক্লিওটাইডে সি বসাইছো, আরেকটা নিউক্লিওটাইডে টি বসাইছো, এভাবে বসাইতে হবে। এবং এটা সবসময় 1 নম্বরে বসাবে। এই দেখো 1 নম্বর কার্বন, এই 1 নম্বরে বসে ধরো এ বসাইছো, এটা হচ্ছে 1 নম্বর কার্বন। হ্যাঁ, এই 1 নম্বর কার্বনে তুমি এ বসাইছো। তো যে বেসগুলো থাকে সে বেসগুলো তুমি 4টা বসাইতে পারবে না, যে কোনো একটা বসাইতে হবে। এক নিউক্লিওটাইডের একটা, যেমন এই নিউক্লিওটাইডে এ বসাইছো, আরেকটা নিউক্লিওটাইডে তুমি জি বসাবো আর কি, আরেকটা নিউক্লিওটাইডে তুমি সি বসাবা। এভাবে তুমি 4 ধরনের নিউক্লিওটাইড পাবা। কয় ধরনের, 4 ধরনের, কারণ 4টা আছে যে তাই 4 ধরনের নিউক্লিওটাইড পাবা। 1 নম্বরে সেটা বসাইতে হয়। আর ফসফরিক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে 5 নম্বরে। তাহলে এটা হচ্ছে 5 নম্বর না, এই 5 নম্বরে আমরা এবার পি দিয়ে প্রকাশ করতেছি। পি মানে কি, ফসফরিক অ্যাসিড। তাহলে এই 5 নম্বরে আমরা ফসফরিক। তাহলে দেখো এই পুরা জিনিসটাই হচ্ছে তোমার, একটা নিউক্লিওটাইড। 1 আর 4 এর মধ্যে একটা অক্সিজেন ব্রিজ থাকে, ও দিয়ে অক্সিজেন কত, 1 আর 4 এর মধ্যে। এই পুরা জিনিসটাই হচ্ছে একটা নিউক্লিওটাইড। তো ডিএনএ বললাম নিউক্লিওটাইডের পলিমার কেন বলছি, কারণ আমি কি একটা নিউক্লিওটাইড নিব না, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড নিব, এবং অনেকগুলো নিউক্লিওটাইড পাশাপাশি বসাই কিন্তু আমরা ডিএনএ আরএনএ। বিস্তারিত আমরা ওই ভিডিওতে আছে, আমি এখানে আর বিস্তারিত পড়াচ্ছি না, এগুলো না বললেও মনে হয় হয়তো, এগুলো তোমরা অনেকেই জানো। যাই হোক, তো এখন আমাদেরকে ডিএনএ নিয়ে ডিএনএ নিয়ে তো আমরা অনেকেই জানি, ওই ভিডিওতে তোমরা ডিএনএ নিয়ে আরও বিস্তারিত পাবা, আমি বলে দিছি। আর আরএনএ নিয়ে হয়তো বিস্তারিত আমি বলি নাই, আরএনএ নিয়ে আমাকে একটু পড়াতে হবে,
কারণ আরএনএ যদি তুমি না জানো তাহলে তুমি ট্রান্সক্রিপশন পারবা না, ট্রান্সলেশন পারবা না। মানে পারবা না বলতে আসলে একটু বুঝতে অসুবিধা হতে পারে, বাট পারবা, একটু বুঝতে অসুবিধা হতে পারে। সেটা হচ্ছে আরএনএ জানতে হবে, ঠিক আছে? দেখো আরএনএ কেন জানতে হবে, দেখো এটা হচ্ছে আমাদের কোষ। এই কোষের ভিতরে আছে নিউক্লিয়াস, এটা কোষ, এটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে আছে ডিএনএ। এটা হচ্ছে আমাদের ডিএনএ। সবাই জানো ডিএনএ কিরকম, ডাবল হেলিক্স। এটা হচ্ছে আমাদের ডিএনএ, সবাই তোমরা জানো ডিএনএ কিরকম। এটা নিউক্লিয়াস, এটা কোষ, পুরা কোষ। আর নিউক্লিয়াসের ভিতরে তোমার কি বলো তো, ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতর ডিএনএ, এটা ডিএনএ। ওকে ফাইন, এটা পুরা কোষ না। তাহলে এখানে কি আছে বলো তো, এখানে আছে রাইবোজোম। একটু খেয়াল করবা, এখানে এই জিনিসটা কি, রাইবোজোম তোমাদেরকে আমি পড়াইছি। রাইবোজোমের দুইটা ইউনিট, একটা হচ্ছে লার্জ, একটা হচ্ছে স্মল। দেখো কেন আরএনএ জানা জরুরি, কেন আরএনএ জানা জরুরি। দেখো এটা রাইবোজোম, তোমার এখানে আমি লিখে দিচ্ছি না কোনটা কি, এটা তোমরা বুঝতেছো। এটা রাইবোজোম, এটা ডিএনএ, এটা নিউক্লিয়াস, এটা পুরো কোষ। এখন দেখো আরএনএ বলতে আমরা 3 ধরনের মেইন আরএনএ কে বলি। আরএনএ বলতে আমরা 3টা মেইন আরএনএ কে বুঝি, এই 3টাই অবশ্যই জানতে হবে। একটি মেইন আরএনএ হচ্ছে এমআরএনএ, এম দিয়ে হচ্ছে মেসেঞ্জার। আরেকটা মেইন আরএনএ হচ্ছে টিআরএনএ, টিআরএনএ মানে ট্রান্সফার। আরেকটা মেইন আরএনএ হচ্ছে আরআরএনএ, আর আর দিয়ে মনে হচ্ছে রাইবোজোমাল, মানে রাইবোজোম গঠনে যে আরএনএ কাজ করে সেটাই হচ্ছে আরআরএনএ। এই 3টা আরএনএ কিন্তু ভূমিকা আছে, কিভাবে দেখো। এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে রাইবোজোম। তাহলে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে রাইবোজোম। এখন তোমাদেরকে আমি রাইবোজোম পড়ানোর সময় বলছি রাইবোজোম তৈরি করতে তোমার লাগবে আরআরএনএ। তাহলে আমরা এতটুকু ধারণা পেয়ে গেছি, এই রাইবোজোম গঠনে কি লাগবে, আরআরএনএ। রাইবোজোম গঠন ও কাজে লাগবে, রাইবোজোমের গঠন ও কাজে আরআরএনএ লাগবে। তাহলে আর দিয়ে কি বোঝায়, রাইবোজোমাল, মানে রাইবোজোম তৈরিতে যে আরএনএ ইউজ হয় সেটাই হচ্ছে আরআরএনএ। এই যে দেখতেছো বড় ইউনিট, ছোট ইউনিট, এগুলো আরআরএনএ দিয়ে এবং প্রোটিন দিয়ে তৈরি। তো আরআরএনএ কিন্তু লাগবে, ঠিক আছে? আরআরএনএ দেখতে কিরকম, আরআরএনএ দেখতে অনেকটা আরএনএ কিরকম, একক সুতা না? তো আরআরএনএ এরকম একক সুতা, ঠিক আছে? এরকম কি একক সুতা, এরকম একক সুতা। এই যে একক সুতা কেমনে বুঝছি, কারণ তোমরা জানো ডিএনএ কিরকম বলো তো, ডাবল সুতা। আমি এখানে একটু ডিএনএ দেখাচ্ছি, এই দেখো ডিএনএ হচ্ছে ডাবল সুতা, এরকম ডাবল সুতা। তো দেখবা ডাবল সুতা আমরা কেমনে বুঝি, এবারে বুঝি। একটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, আর একটা হয় 3 প্রাইম থেকে 5 প্রাইম, উল্টা না? আমরা এভাবে বুঝি যে একটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, আর একটা হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম, এভাবে ডাবল সুতা বোঝা যায়। এটা সিঙ্গেল সুতা আমি বুঝতে পারছি এই জন্যই, কারণ এটা যদি 5 প্রাইম হয়, এটা হচ্ছে 3 প্রাইম। এখন উল্টা তো আর নাই, মানে 3, এটা দেখতেছি, দেখো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, বাট এই জিনিসটা তো পাচ্ছি না। তাহলে সুতা তাহলে এখানে 2টা হইলেও এখানে একটা, সেটা কিভাবে বুঝছি, কারণ 5 প্রাইম দিয়ে শুরু হয়েছে, এভাবে জাস্ট একটা প্যাচ খাইছে, প্যাচ খাইয়ে 3 প্রাইমে শেষ হয়েছে, তাহলে এটা একটা সুতা। এখন এই যে প্যাচটা খাইলো, এটা কেন খাই, তো আমরা এটাকে এই অবস্থাটাকে বলি দ্বিতন্ত্রী অবস্থা। দেখো এই অবস্থাটাকে বলা হয় দ্বিতন্ত্রী অবস্থা, অনেকে এটা বুঝে না। দেখো দ্বিতন্ত্রী অবস্থা হচ্ছে দ্বি মানে 2টা হেলিক্স অবস্থা, অনেকটা ডিএনএ কে বলা হচ্ছে। আচ্ছা বলো তো ডিএনএ কয়টা হেলিক্স? 2টা, 1 2 1 1 2, তাহলে 2 না, 2 মানে কি দ্বি। তো এই জায়গাটা কিন্তু অনেকটা ডিএনএ এর মতো হয়ে গেছে। দেখো একটা হেলিক্স, একটা হেলিক্স, কিন্তু 2টা হেলিক্স সেটা বোঝাচ্ছে না, কারণ এখানে তো 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম নাই। বাট এটা ডিএনএ এর মতো হয়ে গেছে কেন, কারণ ডিএনএ তে তোমরা জানো এডিনিনের সাথে তোমার থাইমিন বসে,
ওকে ফাইন, দুইটা ডাবল বন্ড থেকে গুয়ানিনের সাথে সাইটোসিন বসে, এভাবে বসে, এভাবে বসেই তো দুইটা হেলিক্স বসে। এখানেও সেম ঘটনা ঘটে। যেমন ধরে নাও এখানে যদি তোমার এডিনিন থাকে, এই এডিনের সাথে এখানে তোমার গুয়ানিন বসে যায়। এখানে যদি থাইমিন থাকে, থাইমিনের সাথে এখানে এডিনিন বসে যায়, মানে একেবারে ডিএনএ এর মতো এরকম 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 ডিএনএ এর মতো হয়ে যায়। তো এই অংশটাকে বলে, তার মানে কি এটা বোঝাচ্ছে যে এটা ডিএনএ না, এটা আরএনএ বোঝাচ্ছে। কারণ দেখো শুধুমাত্র একটা হেলিক্স 5 প্রাইম টু 3 প্রাইম, তো আরএনএ এরকম, আর আরএনএ এরকম, আর আরএনএ এরকম দ্বিতন্ত্রী অবস্থাও থাকে ডিএনএ এর মতো, এরকম অংশও থাকে। অ্যাডিনের সাথে থাইমিন বসে, গুয়ানিনের সাথে সাইটোসিন বসে, এরকম বসে। এই দেখো অ্যাডিনের সাথে গুয়ানিন, থাইমিনের সাথে অ্যাডিন, এই জায়গাগুলো বসে। কিন্তু এই জায়গাগুলোতে এরকম হবে না, এই জায়গাগুলো হবে না, কারণ এই জায়গাতে সিঙ্গেল হেলিক্স। যেমন এখানে শুধুমাত্র অ্যাডিনিন বসবে, গুয়ানিন বসবে, সাইটোসিন, এখানে তো আর কেউ আসবে না, কারণ এটা একটা হেলিক্স, এটাও একটা হেলিক্স। দেখো অ্যাডিনিন বসবে, গুয়ানিন বসবে, সাইটোসিন, এখানে তো আর কেউ আসবে না, কারণ এটা একটা হেলিক্স। বাট এই জায়গায় ফাঁস হয়েছে এবং এভাবে এটার মতো হয়ে গেছে, ডিএনএর মতো হয়ে গেছে, তাই এটাকে দ্বিতন্ত্রী অবস্থা বলে। এটা হচ্ছে আরআরএনএ কথা বললাম। তাহলে আরআরএনএ লাগতেছে কিনা, কেমন লাগতেছে? রাইবোজোম তৈরি করার জন্য রাখতেছে। এবং আরআরএনএ একটা সিঙ্গেল হেলিক্স। কীভাবে বুঝলাম? 5.3 প্রাইম। তাহলে আমরা আরআরএনএটা একটু পড়লাম, আরআরএনএর ফাংশনটা জানলাম, গঠনটা জানলাম। গঠনটা এটা, আর ফাংশন হচ্ছে রাইবোজোম গঠন করে। এই যে রাইবোজোম দেখতে পাচ্ছ না, এটা কে তৈরি করছে? আরআরএনএ। আচ্ছা ফাইন। এখন দেখো আমাদের আরো দুইটা আরএনএ আছে, এটা সম্বন্ধে জানতে হবে। একটি হচ্ছে যে তোমার এমআরএনএ, একটা টিআরএনএ। আমি তোমাদেরকে এমআরএনএটা টিআরএনএটা একসাথে শিখতে হবে, কারণ এই দুইটা একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত। এ অনেকটা দূরের ভাই, এরা কাছের ভাই। এমআরএনএ টিআরএনএ কাছের ভাই, এরা একে অপরের লাগবে। এ একটু বাইরের, ঠিক আছে? কেন লাগবে বলি, তোমরা জানো যে ডিএনএতে কি থাকে? জিন থাকে। জিন কি করে? বৈশিষ্ট্য প্রকাশ করে। তো জিন কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে? প্রোটিন তৈরির মাধ্যমে। তার মানে ডিএনএতে কি থাকে? প্রোটিন তৈরির ইনফরমেশন থাকে। এখন ডিএনএ তো নিউক্লিয়াসে থাকে, তো প্রোটিন তৈরির ইনফরমেশন তাহলে কোথায় আছে? নিউক্লিয়াসেই আছে। এখন চিন্তা করো, প্রোটিন তৈরির ফ্যাক্টরিকে, মানে প্রোটিন তৈরি হয় কোথায়? প্রোটিন তৈরি হয় তো এই রাইবোজোম ভাইয়াতে, এই রাইবোজোমেই তো প্রোটিন তৈরি হয়। তাহলে চিন্তা করো, ডিএনএতে আছে প্রোটিন তৈরি ইনফরমেশন, তাহলে নিশ্চয়ই ডিএনএ থেকে প্রোটিন তৈরি ইনফরমেশন এই রাইবোজোমে আসতে হবে, যাতে রাইবোজোম প্রোটিনটা তৈরি করতে পারে। তাহলে দেখো দূরত্ব অনেক বেশি। ডিএনএ আছে নিউক্লিয়াসের ভিতরে, রাইবোজোম আছে নিউক্লিয়াসের বাইরে, মানে বুঝতে পারতেছ? তাহলে প্রোটিন তৈরি ইনফরমেশন এখানে আছে, বাট প্রোটিন তৈরি হবে কোথায়? রাইবোজোমে। তাহলে কিভাবে এখান থেকে এখানে আসবে? ডিএনএ তো আসবে না কখনো। ডিএনএ কে তুমি যেতে পারবে ডিএনএ? কারণ ডিএনএ তো সবসময় নিউক্লিয়াসের ভিতরে থাকে, এবং সে বংশগতির ধারক ও বাহক, সে কখনো নিউক্লিয়াস থেকে বাইর হইতে পারবে না। সে হচ্ছে রাজা। রাজা কিন্তু কোনো ইনফরমেশন নিজে গিয়ে দিয়ে আসে না, সে মন্ত্রীর মাধ্যমে দিয়ে আসে। তাহলে এ হচ্ছে রাজা, সে তো নিউক্লিয়াস থেকে বাইর হবে না, সে তার সিংহাসন থেকে বাইর হবে না, সে তার রাজ্য থেকে বাইর হবে না। তাহলে এই প্রোটিন তৈরি ইনফরমেশন তো রাইবোজোমের কাছে আসতে হবে। এখন আনবে কে? মেসেঞ্জার। কে আনবে? বার্তা বাহক। যেমন রাজা বাণীগুলো কে নিয়ে যায়? মন্ত্রী নিয়ে যায়। তাহলে মন্ত্রী কি? মন্ত্রী হচ্ছে মেসেঞ্জার বা বার্তাবাহক। আর আমাদের ইসলামেও কিন্তু মেসেঞ্জার বলতে আমাদেরকে প্রফেট, আমাদের প্রফেটকে মেসেঞ্জার বলা হয়, কেননা তারা আল্লাহর বাণী, ওনারা আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছাই দিচ্ছেন, তারা মেসেঞ্জার। সো মেসেঞ্জার আরএনএ মানে হচ্ছে এই প্রোটিন তৈরি ইনফরমেশন তার কাছে পাঠাবে। রাইবোজোম কিভাবে পাঠাবে দেখো, এই ডিএনএ থেকে সুন্দর করে একটা ডাবল হেলিক্সের ডিএনএ থেকে একটা সুন্দর করে একটা এমআরএনএ তৈরি হবে। আরএনএ তো সবসময় সিঙ্গেল হেলিক্স, তাই এখানে আমি লাল করে দেখাচ্ছি। এই যে এটাই হচ্ছে তোমার এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। এটা হচ্ছে কি তোমার এমআরএনএ, আর এটা হচ্ছে তোমার ডিএনএ। তাহলে ডিএনএ থেকে একটা সিঙ্গেল সুতা তৈরি হয়েছে, এটা ডিএনএ থেকেই তৈরি হয়েছে। এবং এই সিঙ্গেল সুতাগুলো কি বহন করে? মেসেজ ক্যারি করে, মেসেজ বহন করে। কিসের মেসেজ? প্রোটিন তৈরির মেসেজ। তার মানে এখন এই এমআরএনএতে প্রোটিন তৈরির মেসেজ আছে। এখন এমআরএনএটা তো নিউক্লিয়াসের ভিতরে, তাহলে তো হবে না, একে এখানে আসতে হবে, রাইবোজোমের কাছে আসতে হবে। তাহলে দেখো নিউক্লিয়াস থেকে বের হয়ে এমআরএনএকে এই রাইবোজোমের কাছে আসতে হবে। তাহলে এমআরএনএকে নিউক্লিয়াস থেকে বের হয়ে যদি রাইবোজোমের কাছে আসতে হয়, তাহলে এই নিউক্লিয়াসে যে ছিদ্র আছে না,
তোমরা সবাই জানো নিউক্লিয়াস এভাবে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়েই তো বের হয়ে আসতে হবে, তাই না? তো এমআরএনএ ছিদ্র দিয়ে বের হবে। তারপরে এমআরএনএ কি বলতো? মেসেঞ্জার। মেসেঞ্জার মানে কি? মেসেজ বহন করে। কি মেসেজ বহন করে? প্রোটিন তৈরির মেসেজ বহন করে। কি করে? তাহলে এমআরএনএ আমরা চিনি ফেছি, একটা কাজ বুঝে গেছি। কাজটা কি? প্রোটিন তৈরির মেসেজ ডিএনএ থেকে কোথায় বহন করে? রাইবোজোমে বহন করে। প্রোটিন তৈরির মেসেজ ডিএনএ থেকে কোথায় বহন করে? রাইবোজোমে বহন করে, কারণ রাইবোজোমই তৈরি করবে প্রোটিন। তাই ডিএনএ কি করে? একটা কপি তৈরি করে দেয়, যেটাকে আমরা ট্রান্সক্রিপশন বলি। এখান থেকে এখানে পাঠাবে। এখন এই এমআরএনএ হচ্ছে এরকম, এই যে সিঙ্গেল সুতা, এখানে তোমার এরকম নিউক্লিওটাইড থাকে, যেমন ধরো অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন। ডিএনএ তে, আরএনএ তে কখনো তুমি পাবে না, থাইমিন পাবে না। সো থাইমিন দিবে না কখনো, ঠিক আছে? এভাবে অনেকগুলো থাকবে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এভাবে থাকবে। তিনটা করে দিবা সবসময়, তিনটা এভাবে তিনটা করে থাকবে। তো এটা হচ্ছে এমআরএনএ, সিঙ্গেল হেলিক্স। এখন এমআরএনএ যখন নিউক্লিয়াস থেকে বাইর হবে, এটা হচ্ছে তার জন্য প্রতিকূল পরিবেশ। মনে রাখবা, আমরা ঘরে থাকলে আমরা ঘরটাকে অনুকূল পরিবেশ বলি, আর ঘর থেকে তুমি যখন একটি দূরের জায়গায় যাবা, সেটা হতে পারে জঙ্গল, হতে পারে পাহাড়, এটা তোমাদের জন্য প্রতিকূল পরিবেশ। সো অনুকূল পরিবেশ থেকে যদি আমি প্রতিকূল পরিবেশে যেতে চাই, আমার কিন্তু কি করতে হয়? সতর্কতা অবলম্বন করতে হয়, আমাকে কিন্তু প্রোটেকশন নিতে হয়, বিভিন্ন প্রোটেকশন নিতে হয়। ঠিক সেমভাবে এমআরএনএ যদি এখান থেকে বাইর হয়, এখানকার আশেপাশে যে এনজাইম আছে সাইটোপ্লাজমে, এনজাইমগুলো একে নষ্ট করে ফেলবে। এই জন্য এমআরএনএ বের হওয়ার আগে কিছু প্রোটেকশন নেই। কিরকম প্রোটেকশন? যেমন দেখো, এটা হচ্ছে এমআরএনএর 5 প্রান্ত, এটা হচ্ছে 3 প্রান্ত, এটা হচ্ছে তার সম্মুখ অংশ, এটা হচ্ছে তার পিছনের অংশ। তো সম্মুখ অংশে সে প্রোটেকশন নেই, এভাবে একটা আলাদা অংশ লাগাই। পিছনের অংশ এরকম একটা, আমি এটাকে আরো শর্ট করি, পিছনের অংশ এরকম একটা আলাদা অংশ লাগাই। পিছনের অংশকে বলা হয় 3'। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে 3'। এই অংশে কি থাকে? কিছু নিউক্লিওটাইড যোগ করে, এটাকে বলা হয় 5' লিডার মানে কেন? কারণ সম্মুখ অংশ। আর এখানেও কিছু নিউক্লিওটাইড যোগ করে, এটাকে বলা হয় 3' ট্রেইলার মানে পেছনের অংশ। ওকে, তাহলে দেখো না, এটা কেন লাগাইছে বলো তো? প্রোটেকশনের জন্য, যাতে এনজাইম এসে বাইর হওয়ার সময় এনজাইম এসে একে নষ্ট না করে ফেলে। এটাই হচ্ছে আমাদের এমআরএনএ। আর এমআরএনএর কাজটা কি? এমআরএনএর কাজ হচ্ছে প্রোটিন তৈরির মেসেজ ক্যারি করে রাইবোজোমের কাছে নিয়ে যাওয়া। আমি তোমাকে বলছি না এরকম তিনটা করে করবা? কেন তিনটা করে করবা? এই তিনটা করে যেগুলো আছে, এগুলোকে কি বলে জানো? এগুলোকে বলা হয় কোডন। এই তিনটা এরকম নিউক্লিওটাইড, এগুলোকে বলা হয় কোডন। কোডন মানে কি? কোডন। তাহলে বলো, এই তিনটা যে কোডন দেখতে পাচ্ছ, এগুলোর কাজ কি? এই প্রত্যেকটা কোডনের কাজ হচ্ছে একটি অ্যামাইনো অ্যাসিডকে কোড করা। এরকম তিনটা নিউক্লিওটাইড মেলে একটা কোডন হয়। এরকম একটা কোডনের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করা। কারণ তোমরা জানো আমি তৈরি করব প্রোটিন, তো প্রোটিন তৈরি করব কি দিয়ে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে, তাই না? আচ্ছা, তোমরা স্টার্চ তৈরি করো কি দিয়ে? গ্লুকোজ দিয়ে। ঠিক সেমভাবে প্রোটিন তৈরি করবা কি দিয়ে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে প্রোটিন তৈরি করা। এখন প্রোটিন তৈরির তো একটা সিকোয়েন্স আছে, মানে হচ্ছে ধরো আমি যে প্রোটিনটা তৈরি করতে চাইবো, সেই প্রোটিনের নির্দিষ্ট একটা সিকোয়েন্স আছে। মানে ধরে নাও, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এখন এটার একটা সিকোয়েন্স আছে। ধরে নাও আমি একটা চুলের প্রোটিন তৈরি করব, তাহলে চুলের প্রোটিন তৈরি করতে হলে বলতেছে এর পর বি আসবে না, বলতেছে এর পর সি আসবে, তারপর আসবে বি। তাহলে এটা চুলের প্রোটিনের একটা নির্দিষ্ট সিকোয়েন্স না? তাহলে প্রত্যেকটা প্রোটিনের একটা আলাদা সিকোয়েন্স আছে। তাহলে এই কোডনটা একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে আনবে, এই কোডনটা একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে আনবে। এটা সিকোয়েন্স, আগে এটা, তারপরে এটা, তারপর আরেকটা। এই সিকোয়েন্স রক্ষা করতে হবে।
না আগে এটা আসবে, তারপর এটা, তারপর তারপরটা একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে, কারণ সব এক এক প্রোটিনের এক এক সিকোয়েন্স। ধরো চুলের প্রোটিনের সিকোয়েন্স এরকম, আর ধরো তোমার ত্বকের প্রোটিনের সিকোয়েন্স ABC, তাহলে এক একটা কোডন এক একটা সিকোয়েন্স আছে। হ্যাঁ, এটা কোত্থেকে আসে? সিকোয়েন্সটা এখান থেকেই চলে আসছে, ডিএনএ থেকেই সিকোয়েন্সটা রেডি করে দেওয়া হয়েছে mRNA-তে। ডিএনএ থেকেই তো সিকোয়েন্সটা দেওয়া হয়েছে, কারণ ডিএনএই তো সব। তাহলে কোডনের কাজটা কি? এক অ্যামাইনো অ্যাসিডকে কোড করা। ধরো না আমার কাছে আছে কোডন, আমার কাছে একটা কোড আছে, আমি ওই কোডটা দিয়ে একটা নির্দিষ্ট জিনিস খাইতে পারবো, অর্ডার করতে পারবো। আমরা অনেকেই কিন্তু কোড টোড ইউজ করি খাবার টাবারের সময়, ফুড পান্ডাতে অনেকে ইউজ করো। একটা নির্দিষ্ট কোড ইউজ করলে আমরা একটা নির্দিষ্ট খাবার আনতে পারি, এরকম টাইপসের আর কি। একটা নির্দিষ্ট কোডন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। ধরো না আমি বললাম যে আমি এই কোডটা ইউজ করে আমি আপেল খেতে পারবো, তাহলে আমি এই কোডটা ইউজ করলাম, আপেলকে কোড করলাম, তো আপেল চলে আসলো আমার কাছে। কারণ কি? আমি তো আপেল খাওয়ার জন্য এই কোডটা ইউজ করছি, আমি বিরিয়ানি খাওয়ার জন্য এই কোডটা ইউজ করছি, আরেকটা কোড বিরিয়ানি খাওয়ার জন্য, তাহলে আরেকটা কোড, এই কোডটা ইউজ করে আমি বিরিয়ানি খাওয়ার জন্য এই কোডটা ইউজ করছি। ঠিক সেমভাবে এই কোডনগুলা একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে ডাকে। কোথায় ডাকে? এই রাইবোজোমে ডাকে। এতটুকু গেল না? এটাই তো mRNA-র কাজ। তাহলে mRNA-র কাজ হচ্ছে ডিএনএ থেকে প্রোটিন তৈরির মেসেজটা ক্যারি করে রাইবোজোমের কাছে যাওয়া। এই দেখো চলে যাবে রাইবোজোমের কাছে। এই দেখো রাইবোজোমের দুইটা ইউনিটের মাঝখানে এভাবে ধুম করে বসে যাবে, দেখছো? এই mRNA-টা চলে আসছে, এই যে 5 প্রাইম, এই যে 3 প্রাইম, 5 প্রাইম 3 প্রাইম মেসেজ ক্যারি করে চলে আসছে এখানে। কার কাছে চলে আসছে? রাইবোজোমের কাছে। কাহিনী শেষ। এতটুকুই তো mRNA। কেন আসছে বুঝতে পারছো? এই দেখো এগুলোই হচ্ছে কোড, মেসেজ, অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসার মেসেজ। কারণ অ্যামাইনো অ্যাসিড না আসলে প্রোটিন তৈরি হবে না। এই মেসেজগুলো কে ঠিক করে দিছে? ডিএনএ। এটাই হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এখন আমি বলতেছি না আমি যে বিরিয়ানি কোড করলাম, এখন বিরিয়ানি নিয়ে আসবে কে? ফুড পান্ডার লোক। ধরে নাও আমি কোড ইউজ করছি, এটা হচ্ছে কোড। এই কোডটা ইউজ করছি কি খাওয়ার জন্য? বিরিয়ানি খাওয়ার জন্য। তাই বিরিয়ানি তো আসবে। এখন বিরিয়ানিকে কেউ আনতে হবে, কে আনবে? ফুড পান্ডার লোক আনবে না বিরিয়ানি? ঠিক সেমভাবে এই যে mRNA সাহেব যে কোডন দিয়ে অ্যামাইনো অ্যাসিডকে কোড করতেছে, এখন অ্যামাইনো অ্যাসিডগুলো এখানে কে নিয়ে আসবে? এই অ্যামাইনো অ্যাসিডগুলো যে বলি কোড করে, তো অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করে আনতে হবে না এখানে রাইবোজোমে? কি আনবে? টিআরএনএ। এই জন্য বলছি mRNA-র সাথে টিআরএনএ অতপ্রতভাবে জড়িত। mRNA-র সাথে টিআরএনএ অতপ্রতভাবে জড়িত। কেন? কারণ mRNA যে এই অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, সেই অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে কে? টিআরএনএ। এই জন্য আমি বলছি mRNA-র সাথে টিআরএনএ সম্পর্ক আছে। অ্যামাইনো অ্যাসিড যে mRNA যে অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, সেই অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে কে? টিআরএনএ। ওই যে আমি বিরিয়ানিকে কোড করলাম, বিরিয়ানিকে নিয়ে আসবে ফুড পান্ডার লোক। তাহলে দেখো এই জন্য আমাদের লাগবে mRNA-র সাথে টিআরএনএও জানতে হবে। mRNA-তে কি আছে? কোডন। টিআরএনএতে থাকবে কি? অ্যান্টিকোডন। একটু দেখাচ্ছি টিআরএনএ স্ট্রাকচারটা দেখাচ্ছি। এটা টিআরএনএ দেখতে কিরকম? যেহেতু আরএনএ তাহলে সিঙ্গেল হেলিক্স, তাই না? তবে সিঙ্গেল হেলিক্স হলেও দেখতে কিন্তু ডাবল হেলিক্সের মতো। তোমরা বলবা কেন? ওই যে একটু আগে দেখালাম। দেখো টিআরএনএ দেখতে হচ্ছে এরকম একটা বাহু থাকবে ডিএনএর মতো। দেখো এরকম একটা ডিএনএর মতো বাহু, এরকম একটা ডিএনএর মতো বাহু, একটা বাহু, এরকম একটা ডিএনএর মতো আরেকটা বাহু। দেখো ডিএনএর মতো, ডিএনএ যেরকম ডাবল হেলিক্স, এখানেও সেম ডাবল হেলিক্স, তবে এটা সিঙ্গেল হেলিক্স। এরকম একটা ডিএনএর মতো বাহু, এরকম একটা অল্প করে ডিএনএর মতো বাহু, এরকম একটা অল্প করে ডিএনএর মতো বাহু। তাহলে দেখছো বাহু কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ডিএনএর মতো দেখো, ডিএনএর মতো এরকম দেখো, ডিএনএ ডাবল হেলিক্স, ডাবল হেলিক্স, ডাবল হেলিক্স, ডাবল হেলিক্স, ডাবল হেলিক্স। তবে এটা কিন্তু সিঙ্গেল হেলিক্স আরএনএ। কেমনে বলবো? একটু আগেই বলছিলাম, এখনো বলবো। এখন দেখো প্রত্যেকটা বাহুতে, শুধুমাত্র এটা বাদে, এই বাহু বাদে প্রত্যেকটা বাহুতে এরকম একটা লুপ আছে, ফাঁস। এই দেখো প্রত্যেকটা বাহুতে এরকম একটা ফাঁস আছে।
প্রত্যেকটা বাহুতে এরকম একটা ফাঁস আছে, প্রত্যেকটা বাহুতে এরকম একটা ফাঁস আছে, শুধুমাত্র এই বাহু বাদে প্রত্যেকটা বাহুতে এরকম ফাঁস আছে। এই ফিগারটা দেখতে অনেকটা আমরা তাস খেলি যে তাসের একটা আছে যেটাকে বলে ক্লোভার লিফ একটা পাতা আছে দেখবা তোমরা, যেটাকে বলে ক্লোভার লিফ। তো এই টিয়ানা দেখতে অনেকটা তাসের ওই ক্লোভার লিফের মতো, তাই এটাকে বলা হয় টিআরএনএ। দিক দিয়ে লিখতেছি, এটাকে বলা হয় টিআরএনএ। টি মানে কি? ট্রান্সফার। কাকে ট্রান্সফার করে? অ্যামাইনো অ্যাসিডকে ট্রান্সফার করে। কোথায়? রাইবোজোমে। ওই যে বললাম ফুড পান্ডার লোক বিরিয়ানি নিয়ে আসতেছে। টিআরএনএ ক্লোভার লিফ স্ট্রাকচার, টিআরএনএ ক্লোভার লিফ মডেল বা স্ট্রাকচার যাই বলো। এখন দেখো এটা হচ্ছে বাহু কয়টা? 1 2 3 4 5টা। ফাঁস কয়টা? 4টা। এখানে কোনো ফাঁস নাই। 1 2 3 4 4টা ফাঁস। এগুলো হচ্ছে তোমার ডিএনএর মতো, দ্বিতন্ত্রী অবস্থা। একটু আগে বললাম ডিএনএর মতো, ওকে। ডিএনএর মতো বলতে কি আমি বুঝাইছি একটু আগে, যে এখানে যদি অ্যাডেনিন থাকে, অ্যাডেনিন এগেনস্টে এখানে থাইমিন আসবে, ডাবল বন্ড। এখানে যদি গুয়ানিন থাকে, গুয়ানিন এগেনস্টে সাইটোসিন আসবে, ট্রিপল বন্ড। এই সবগুলো জায়গায় এরকম দেখো, অ্যাডেনিন এগেনস্টে তোমার গুয়ানিন, তারপর সাইটোসিন এগেনস্টে গুয়ানিন, অ্যাডেনিন এগেনস্টে থাইমিন। এই প্রত্যেকটা জায়গায় এরকম ডিএনএর মতো থাকবে। এই জায়গা এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, এখানে সেম, এখানে সেম, এখানে সেম, এখানে সেম, ডিএনএর মতো, একেবারে দ্বিতন্ত্রী অবস্থা। কিন্তু ফাঁসগুলোতে কিন্তু ডিএনএর মতো হবে না, কারণ ফাঁস তখনই হয় যখন এরকম হয় না। মানে ধরে নাও এখানে এলোমেলো ভাবে থাকবে, ধরো অ্যাডেনিন আছে, তো এটা তো ডিএনএর মতো না, এই জায়গাগুলোর মতো না, তাহলে এখানে এলোমেলো ভাবে থাকবে, জাস্ট এভাবে অ্যাডেনিন গুয়ানিন, তারপর এদিকে একটা ডি থাকবে। ডি মানে কি আমি বুঝাবো, এভাবে থাকবে, এলোমেলো ভাবে থাকবে, এখানে কোনো এরকম হবে না। ফাঁসগুলোতে এরকম হবে না, ফাঁসের এই জায়গায় এরকম 3টা বেস থাকবে, এই জায়গায় এরকম 3টা বেস থাকবে, এই জায়গায় এরকম 3টা বেস থাকবে। এগুলো আমি আস্তে আস্তে বলতেছি। এখানেও এরকম বেস থাকবে, তবে ডিএনএর মতো না। এখানেও এরকম বেস থাকবে, ঠিক আছে। এখন দেখো মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বাহুর একটা ফাংশন আছে। যেমন এই বাহুটাকে বলা হয় ডি বাহু, এই যে এই পুরা বাহুটাকে, এটাকে বলে ডি বাহু। এই পুরা বাহুটাকে বলা হয় টি বাহু, এটাকে বলা হয় তোমার কি বাহু? টি বাহু। এটাকে বলা হয় তোমার অতিরিক্ত বাহু, এটাকে বলা হয় তোমার অ্যান্টিকোডন বাহু। একটু আগে আমরা কোডনের কথা বলছিলাম, দেখো কোডনের কথা বলছিলাম, তো কোডনের এগেনস্টে যেটা বসে সেটা হচ্ছে অ্যান্টি। কোডনের এগেনস্টে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টি। যেরকম আমরা কোড ইউজ করি খাবারের জন্য, ঠিক এই কোডের এগেনস্টে তাদের কাছেও একটা অপোজিট কোড থাকে, তারা ওই কোডের সাথে এই কোড ম্যাচ করে। তো ওটাও আমি একটা কোড মারলাম, তো কোড মারার পর ধরো বিরিয়ানি আসলো সাপোজ, তো এখন আমি যে কোডটা মারলাম, এই অর্ডারটা যে আমার, সেটা তারা শিওর হওয়ার জন্য এই কোডের এগেনস্টে আরেকটা কোড থাকে, সেটাকে আমরা বলবো অ্যান্টি কোড। তার অ্যান্টি কোডের সাথে আমরা সবসময় কোডের কী করবো? ম্যাচ করব। ঠিক সেমভাবে আমরা এমআরএনএতে যে কোডন দেখলাম, ওই কোডনের সাথে যদি এই অ্যান্টিকোডন মিলে যায়, তাহলে ওটা চলে আসবে সাথে সাথে, ওই টিআরএনএটা একটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে চলে আসবে। তাহলে অ্যান্টিকোডন সবসময় কার সাথে ম্যাচ করাই? এমআরএনএর সাথে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা বুঝবা নাকি দেখো। এখানে একটা কোড হচ্ছে, ধরে নাও ইউ, হ্যাঁ ইউ এ সি, এটা হচ্ছে অ্যান্টিকোডন। এখন অ্যান্টিকোডনের সাথে এমআরএনএর কোডন ম্যাচ করতে হবে। তাহলে ধরে নাও এটাই হচ্ছে আমাদের এমআরএনএ, এটাই হচ্ছে আমাদের এমআরএনএ। এই এমআরএনএতে এই কোডনের এগেনস্টে 3টা কোডন, অ্যান্টিকোডন এগেনস্টে 3টা অ্যান্টিকোডন থাকবে। তাহলে কিভাবে মিলবে দেখো, যদি এখানে এ থাকে, যদি এখানে জি থাকে, যদি এখানে জি থাকে, হ্যাঁ এটা জি হবে না, সরি, এটা হবে ইউ, এটা হবে ইউ।
এটা হবে তোমার জি, এটা হবে তোমার এ। দেখো এই এমআরএনএর এটা হচ্ছে কোডন, নাম কি এ ইউজি। তাহলে দেখো এর এগেনস্টে সবসময় ইউ বসে, তাই না? আরএনএ, এটা আরএনএ, তো তো মাথায় রাখবা এর এগেনস্টে কি বসে আরএনএতে ইউ। এটাও আরএনএ, এটাও আরএনএ। তো আরএনএ তো থাইমিন নাই, থাইমিন হইলে কিন্তু টি হইতো, মানে ডিএনএ নাই, ডিএনএ হইলে কিন্তু টি হইতো। এটাতে আরএনএ, আরএনএতে কিন্তু টি নাই। তাহলে এ এগেনস্টে ইউ, ইউর এগেনস্টে এ, জির এগেনস্টে সি। তাহলে ম্যাচ না, এভাবে ম্যাচ করতে হবে। তাহলে কোডনের সাথে কে ম্যাচ করছে? অ্যান্টিকোডন ম্যাচ করছে। তাহলে ওই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডটা চলে আসবে। এখন ওকে, এটা অ্যান্টিকোডন বাহু বললাম, তোমরা বুঝলে এটা অ্যান্টিকোডন। এটা ডি বাহু, এটা টি বাহু, এটা অতিরিক্ত বাহু। এটা কি বাহু দেখো, এটা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড বাহু। মানে হচ্ছে এই জায়গায়, ওই যে আমি অ্যামাইনো অ্যাসিডের কথা বলতেছি, অ্যাকচুয়ালি এই জায়গায় তোমার অ্যামাইনো অ্যাসিডটা থাকে। এই জায়গায় একটা বিশেষ নিউক্লিওটাইডের সিকোয়েন্স থাকে, সেটা হচ্ছে এসিসি। এসিসি, এ মানে অ্যাডেনিন, সি মানে সাইটোসিন, এরকম একটা বিশেষ সিকোয়েন্স থাকে। এবং এই বিশেষ সিকোয়েন্সে কিন্তু অ্যামাইনো অ্যাসিডটা এভাবে লাগানো থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের ওই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড, যেটাকে আমি কোড করছি, যেমন বিডারে। এটাই হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড। এই জায়গায় কিন্তু অ্যামাইনো অ্যাসিড সবসময় যুক্ত থাকে। তাহলে টিআরএনএটাকে কি করলো, অ্যামাইনোটাকে যুক্ত করে এই রাইবোজোমের কাছে চলে আসবে প্রোটিন তৈরির জন্য, কারণ অনেকগুলো রাইবোজোম লাগবে। তো এক একটা টিআরএনএ এক একটা ইয়া নিয়ে চলে আসে, এক একটা কি বলে এটাকে, অ্যামাইনো অ্যাসিড নিয়ে এখানে চলে আসে, এখানে এসে এখানে রেখে দিয়ে চলে যায়। তাহলে এটাই হলো সেটা, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এই ডি বাহুটাকে ডি কেন বলতেছে, টি বাহুটাকে টি কেন বলতেছে, তোমরা অনেকে জানো না। এই টি দিয়ে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে থাইমিন। তোমরা থাইমিন বেস পড়ছো না? তো এই জায়গায় থাইমিন বেস বেশি থাকে, তো এটাকে টি বাহু বলে, থাইমিন। এখন অনেকে বলবা ডি নামের কোনো, তো আমরা শুনি নেই ভাইয়া, মানে ডি নামে কোনো নিউক্লিওটাইড শুনি নেই। তো আমি একটু বলি, এটা হচ্ছে একটা স্পেশাল নিউক্লিওটাইড। এটার নাম হচ্ছে তোমার ডাইহাইড্রো ইউরিডিন। দেখো ডি দিয়ে কেন বলতেছে, ডি মানে কি, ডি মানে হচ্ছে ডাইহাইড্রো ইউরিডিন। এটা অ্যাকচুয়ালি এই ইউতে যেটা দেখতেছি ইউরাসিল, এই ইউরাসিলকে আমরা যদি একটু কি করি, মডিফাই করি, তাহলে এটা ডাইহাইড্রো ইউরিডিন হয়ে যায়। তো এখানে কিন্তু এই দেখো ডি আছে বিদায় এটা ডি বাহু নামে পরিচিত। ডি মানে কি, ডাইহাইড্রো ইউরিডিন। এই ডি তথা এই ডি বাহুর একটা স্পেশাল ফাংশন আছে, সেটা হচ্ছে এ কিন্তু একটা স্পেশাল এনজাইমকে আইডেন্টিফাই করে। ওই এনজাইমটার নাম দেখো, এই এ মানে এই ডি বাহু তথা এই ডিটা একটা স্পেশাল এনজাইমকে আইডেন্টিফাই করে এবং এটাকে ধরে নিয়ে আসে। এনজাইমটার নাম হচ্ছে AATS। অনেকে বলবা ভাইয়া AATS মানিটা কি ভাইয়া? AATS দেখো, এ দিয়ে হচ্ছে এমাইনো, এ দিয়ে হচ্ছে অ্যাসাইল, টি দিয়ে হচ্ছে ট্রান্সফারেস টিআরএনএ, এস দিয়ে হচ্ছে সিনথেসিস টিআরএনএ সিনথেসিস। দেখো আমরা জানি নামের শেষে যদি এস থাকে, AAC থাকে, এটা এনজাইমকে বলে, তাই না? তাহলে এটা একটা এনজাইম এস। তাহলে এই এনজাইমটাকে সে ধরে নিয়ে আসে। এখন এই এনজাইমটার কাছ থেকে, এনজাইমটার কাজ হচ্ছে এই যে অ্যামাইনো অ্যাসিড যেটা দেখতেছো পাচ্ছ, এটা কিন্তু টিআরএনএর সাথে আগে থেকে যুক্ত থাকে না। মানে ধরো না, আমি এই অ্যামাইনো অ্যাসিডটার কথা বলতেছি, অ্যামাইনো অ্যাসিড এটা এখানে যুক্ত দেখাচ্ছি না, এটা কিন্তু আগে থেকে এখানে যুক্ত থাকে না, এটাকে আমাকে একটা এনজাইম দিয়ে যুক্ত করাইতে হবে। আর এই এনজাইমটা হচ্ছে এটা, এই এনজাইমটা দিয়ে আমাকে এই অ্যামাইনো অ্যাসিডকে এখানে এসে যুক্ত করাতে হবে। তার মানে অ্যামাইনো অ্যাসিড কখনো টিআরএনএর সাথে রেডিমেড যুক্ত করা থাকে না। এই বাহু কি করে, টিআরএনএ এই বাহু কি করে, এই এনজাইমটাকে ধরে নিয়ে আসে। এই এনজাইমটা কি করে, অ্যামাইনো অ্যাসিডটাকে এটার সাথে যুক্ত করায়। তাহলে অ্যামাইনো অ্যাসিড কখনো টিআরএনএর সাথে আগে থেকে যুক্ত করা থাকে না। এই বাহুটা এই এনজাইমটাকে ধরে নিয়ে আসে। এই এনজাইম কি করে, এই একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে এখানে এসে যুক্ত করায়। আশা করি তোমরা বুঝতে পারছো এই বাহুর কাজ। আর এই বাহুর কাজটা তোমরা অনেকে জানতে চাচ্ছ, তাই ভাইয়া অতিরিক্ত বাহুর, আসলে এটা অতিরিক্ত, এটা কোনো কাজ জানা যায়নি। অতিরিক্ত মানে বুঝো তো, এটা তেমন কোনো কাজ নেই। তাহলে ভাইয়া টি বাহুর কাজ কি? টি বাহু মানে এই বাহুর কাজ কি?
এই বাহুর কাজ হচ্ছে, তোমরা জানো টিআরএনএ কিন্তু রাইবোজোমে যাবে অ্যামাইনো অ্যাসিড দেওয়ার জন্য। তাহলে টিআরএনএ কে কিন্তু রাইবোজোমে এসে যুক্ত হইতে হবে না, কারণ এর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমে দিয়ে ফেলা। তাহলে তাকে তো রাইবোজোমে গিয়ে যুক্ত হতে হবে। তাই এই বাহু টি বাহুটা কি করে, রাইবোজোমে গিয়ে যুক্ত করাই, রাইবোজোমে যুক্ত করাই। আশা করি বুঝতে পারছো। আর এই বাহুর কাজ তো আমি বলে ফেললাম, এন্টিকোডনের কাজ তো বলে ফেললাম। এন্টিকোডনের কাজ হচ্ছে কোডনের সাথে ম্যাচ করা। যেমন দেখো এ ইউ জি এই কোডনের সাথে ম্যাচ করছে, ইউ এ সি ম্যাচ করে ফেলছে। তাহলে এন্টিকোডনের কাজ তো আমি তোমাদেরকে বললামই। আর এটার এই বাহুর কাজ তো বুঝছো, এই বাহুর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করা। দেখো অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করেছে। তাহলে আশা করি তোমরা টিআরএনএ এর প্রত্যেকটা বাহুর কাজ বুঝছো, কারণ প্রত্যেকটা বাহুর আলাদা আলাদা কাজ আছে। শুধু অতিরিক্ত বাহুর কাজটা এখনো জানা যায়নি, যে এটা কেনই বা আছে এটা জানা যায়নি। প্রত্যেকটা বাহুর কিন্তু কাজ আছে, ঠিক আছে। আশা করি তোমাদেরকে আমি টিআরএনএ এমআরএনএ আরএনএ বুঝাতে পারছি। তুমি যদি ভাই টিআরএনএ এমআরএনএ না বুঝো, তাহলে তুমি তো ট্রান্সক্রিপশন পারতেছো না, তুমি ট্রান্সলেশন বুঝতেছো না। তাহলে ট্রান্সলেশন বুঝতে হলে তোমাকে অবশ্যই এমআরএনএ টিআরএনএ বুঝতে হবে। আশা করি বুঝে ফেলছো। এবার আমরা যে ভিডিওটা তোমাদেরকে এই ক্যাপশনে দিছি, সেই ভিডিওটা দেখে ফেলো, তোমার ট্রান্সলেশন শেষ। আমি ট্রান্সলেশন আগেই অ্যাসাইনমেন্টে শেষ করাই দিছি, তো শেষ। তোমরা জাস্ট এই পড়াগুলো পড়ে ওখানে চলে যাও, শিফট করো, সমস্যা নাই। এই পড়াগুলো পড়ে তুমি ডিএনএ এর ভৌত গঠনে চলে যাও, তুমি ট্রান্সলেশন পড়ে ফেলো, সমস্যা নাই, দেখবা যে সব ক্লিয়ার। দেখো এটা গেল। এখন তোমাদেরকে আমি এবার একটু ডিএনএ নিয়ে একটু বলবো। তোমরা সবাই জানো ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স। ডাবল হেলিক্সটা কীরকম, এভাবে একটা সুতা থাকে, এভাবে একটা সুতা থাকে। তোমরা সবাই জানো এই সুতাটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম হয়, এই সুতাটা তার উল্টা হয়, মানে এটা হয় 3 প্রাইম থেকে 5 প্রাইম, উল্টা হয় সবসময়। এই সুতার উল্টা। এবং এই সুতা কাছাকাছি কেন থাকে, কারণ এখানে যে বেস অ্যাডিনিন থাকলে এখানে থাকে গুয়ানিন, এবং অ্যাডিনিন আর গুয়ানিন এভাবে ডাবল হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে, যার কারণে দুইটা সূত্র কাছাকাছি থাকে। ঠিক সেমভাবে এখানে এটা থাইমিন হবে। ঠিক সেমভাবে গুয়ানিন থাকলে আসে কি সাইটোসিন, এবং ট্রিপল হাইড্রোজেন বন্ড থাকে। এই হাইড্রোজেন বন্ড না থাকলে কিন্তু এই দুইটা হেলিক্স কখনো কাছাকাছি থাকতো না। তো এই হাইড্রোজেন বন্ড তৈরির উদ্দেশ্য কি, যাতে কাছাকাছি থাকে। তাহলে এই বন্ডগুলো থাকার কারণেই কিন্তু এই দুইটা হেলিক্স কাছাকাছি আছে, নইলে অনেক দূরে সেপারেট হয়ে যেত। ঠিক সেমভাবে এটাকে সেপারেট করতে এই বন্ডগুলোকে গায়েব করতে হয়। এই বন্ডগুলো যদি তুমি গায়েব করে দিতে পারো, এই দুইটা আলাদা হয়ে যাবে, স্বাভাবিক না? তো কমন জিনিস। তো এটাই হচ্ছে যে তোমার ডিএনএ, তাই না? একটা সূত্র যদি 5.3 হয় আর একটা সূত্র 3.25 প্রাইম হয়। তো আমরা কিন্তু অনেকে জানি না যে ডিএনএ রেপ্লিকেশন কোন পদ্ধতিতে হয়। অনেকে জানে, অনেকে জানি না। তো ডিএনএ রেপ্লিকেশনের এই পর্যন্ত 3টা পদ্ধতি বলা হয়েছে, যার মধ্যে 2টা পদ্ধতিকে বাতিল ঘোষণা করা হয়েছে। একটা পদ্ধতিকে তোমার সঠিক হিসেবে ধরা হয়েছে, কারণ ওটা বাস্তবে প্রুফ করা গেছে। তো আমি 3টা ঘটনায় তোমাদেরকে একটু বলি ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হয়, পদ্ধতিগুলা। 3টা পদ্ধতি আছে ডিএনএ রেপ্লিকেশনের। একটি পদ্ধতি হচ্ছে সংরক্ষণশীল ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি। একটি পদ্ধতি হচ্ছে অর্ধ সংরক্ষণশীল, আরেকটি হচ্ছে বিচ্ছুরণশীল। তাহলে এই পর্যন্ত কিন্তু 3টা পদ্ধতির কথা বলা হয়েছে। তো এই 3টা পদ্ধতির মধ্যে এই 2টা পদ্ধতিকে বাদ দেওয়া হয়েছে, আর এই পদ্ধতিকেই কারেক্ট হিসেবে ধরা হয়েছে। কেননা এই 2টা পদ্ধতিকে প্রমাণ করা যায় নাই, এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিকে প্রমাণ করা গেছে 2জন বিজ্ঞানী। ইকলাই কোষের প্রথম অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ রেপ্লিকেশনটা সর্বপ্রথম প্রমাণ করছে ইকলাই। কোথায়? ইকলাইয়ে। তারপর আস্তে আস্তে
একটা মানবদেহের একটা কোষে প্রমাণ পাওয়া গেছে, কোন একটা মাছের কোষে প্রমাণ পাওয়া গেছে। তাহলে এই অর্ধ সংরক্ষণশীলটা প্রমাণ পাওয়া গেছে, এই দুইটা প্রমাণ পাওয়া যায় নাই, তাই এই দুইটা বাদ হয়ে গেছে। তো ডিএনএ তাহলে কোন পদ্ধতিতে রেপ্লিকেশন হয়? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, এটা মাথায় রাখবা। তো অর্ধ সংরক্ষণশীল অনেকে বুঝে না, তো তাদের জন্য আমি একটু বুঝাই। এটা পরীক্ষায় আসে, যে আমি বলতেছি পরীক্ষায় কিভাবে আসে, এটা কয় নাম্বার আসে এটাও বলতেছি। 2 নম্বরে আসবে, অনুধাবনমূলক প্রশ্নে আসবে, ডিএনএ অর্ধ সংরক্ষণ পদ্ধতিতে তোমার রেপ্লিকেশন হয়, প্রমাণ করো ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে কি হয়, রেপ্লিকেট হয়। তাহলে এটা তোমাকে বলতে হবে 2 নম্বরের জন্য। কিভাবে? তোমরা ফিগার দিবা এবং ফিগারটাকে জাস্ট একটু ব্যাখ্যা করবা। যেমন ফিগারটা আমি এখানে কিন্তু তোমাদের বইয়ে আছে, তো আমি ফিগারটা খুব সিম্পলভাবে আঁকছি, তোমরা বইয়ের ফিগারটাই আঁকবা, কারণ বইয়ের ফিগারটাই হচ্ছে মেইন। আমি এটা সিম্পলভাবে দেখাচ্ছি। যেমন দেখো, এটা হচ্ছে যে তোমার ডিএনএ 2টা সূত্র, একটা নীল করে দিছি, একটা কালো করে দিছি। হ্যাঁ, একটু ছোট করে দিই, একটা নীল একটা কালো। এটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম। তো অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি মানে কি? দেখো, এটা একটা ডিএনএ, একটা ডিএনএ থেকে আমরা 2টা ডিএনএ তৈরি করবো। রেপ্লিকেশন মানে 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, এভাবে। তাহলে এখান থেকে যদি আমি 2টা তৈরি করতে চাই, এদিকে এই 2 পাশে 2টা তৈরি করতে চাই, অর্ধ মানেই তো বুঝো অর্ধেক, সংরক্ষণশীল মানে সংরক্ষণশীল, মানে অর্ধ সংরক্ষণশীল মানে বুঝতে যাচ্ছে তুমি অর্ধেক সংরক্ষণ করছো। অর্ধেক সংরক্ষণ মানে কি? ধরো তোমাকে আমি 2টা লাঠি দিলাম, সাপোজ বললাম এই 2টা লাঠি তুমি সংরক্ষণ করে রাখো, 2টা লাঠি তুমি সংরক্ষণ করে রাখো। তো তুমি কি করলা? এই 2টা লাঠি 2জনকে দিয়ে দিলা। সরি, 2টা লাঠির মধ্যে আমি বললাম তোমাকে 2টা লাঠি দিলাম, তো এখন আমি বললাম এই 2টা লাঠি তুমি যেভাবে ইচ্ছা সেভাবে ভাগ করে দাও, 2জনকে যেভাবে ইচ্ছা সেভাবে ভাগ করে দাও। তো তুমি কি করলা? এই 2টা লাঠির মধ্যে একটা লাঠি এখানে দিয়ে দিলা, নীল লাঠিটা এখানে দিয়ে দিলা, আর কালো লাঠিটা এখানে দিয়ে দিলা। সাপোজ দেখো, নীল লাঠিটা কি ছিল? 5 প্রাইম টু 3 প্রাইম, কালোটা কি ছিল? 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে 2টা লাঠি তুমি 2জনে ভাগ করে দিছো, ঠিক আছে? এখন তোমার কাছে 2টা লাঠি ছিল, তুমি 2টা লাঠি 2জনকে একটা একটা করে দিয়ে দিছো। এখন এখানে 2টা, এটা একটা ডিএনএ, আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে কয়টা ডিএনএ? একটা ডিএনএ। এখন আমরা তৈরি করব একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ, মানে এখানে একটা ডিএনএ তৈরি করব, এখানে একটা ডিএনএ তৈরি করব, এখানে আরেকটা ডিএনএ তৈরি করব। এখন দেখো, এখানেও যদি একটা ডিএনএ তৈরি করতে চাই, এখানে তো আমার আরেকটা সুতা লাগবে, আর এখানেও যদি একটা ডিএনএ তৈরি করতে চাই, এখানে আরেকটা সুতা লাগবে। তাহলে আমি কিভাবে তৈরি করব? তাহলে চিন্তা করো, এখানে তো একটা সুতা, এখানে একটা সুতা দিয়ে তো আর ডিএনএ হয় না। তো এখান থেকে কি হবে? এটার বিপরীতে একটা সুতা তৈরি হবে, এটাকে কেন্দ্র করে এদিক দিয়ে একটা সুতা তৈরি হবে। নীলের বিপরীতে কালো তৈরি করছি। এখন এটা যদি 5 প্রাইম টু 3 প্রাইম হয়, তাহলে এটা হবে 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে একটা ডিএনএ এখানে তৈরি হয়ে গেল। আবার কি করলে এটার বিপরীতে আরেকটা সুতা এখানে তৈরি হবে, এটা আমি নীল দিলাম। এটা যদি 3 প্রাইম টু 5 প্রাইম হয়, এটা হবে 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে দেখো, ছিল একটা ডিএনএ, হয়ে গেছে কয়টা ডিএনএ? 2টা ডিএনএ। এখন খেয়াল করো, এটা অর্ধ সংরক্ষণশীল কেন বলতেছে? খেয়াল করবা, এটা হচ্ছে মা মানে কি? মাতৃ। এটা হচ্ছে কি? মা মানে হচ্ছে কি? মাতৃ। একটু খেয়াল করবা, মায়ের যে 2টা সুতা ছিল, এই 2টা সুতার মধ্যে একটা সুতা এখানে, একটা সুতা এখানে। তাহলে সংরক্ষণ প্রত্যেকটা সন্তানের মাঝে কয়টা সংরক্ষণ হয়েছে? একটা সংরক্ষণ হয়েছে। খেয়াল করবা, এই মায়ের যে 2টা সুতার মধ্যে একটা সুতা আমি এখানে দিয়ে দিয়েছি, আরেকটা সুতা এখানে দিয়ে দিয়েছি, তাই না? তাহলে দেখো, মায়ের যে 2টা সুতা ছিল, 2টা সুতার মধ্যে একটা সুতা তুমি এক সন্তানকে, আরেকটা সুতা আরেক সন্তানকে। আমি যদি বলি তোমার এই যে মায়ের 2টা সুতা কি একটা সন্তানে কিভাবে সংরক্ষণ হয়েছে? পুরাটা সংরক্ষণ হয়েছে নাকি অর্ধেক সংরক্ষণ হয়েছে? মানে আমি যদি এই সন্তানের কথা বলি, এই সন্তান মা থেকে কোনটা পাইছে?
এটা পাইছে, এটা পাইছে, তাহলে সংরক্ষণ কয়টা হয়েছে? একটা না দোনোটা? দুইটার মধ্যে একটা সংরক্ষণ করছে, তাহলে অর্ধেক হয়ে গেল না? তাহলে মাতৃতে যে দুইটা সুতা ছিল প্রত্যেকটা সন্তানে একটা একটা সংরক্ষণ হচ্ছে। এখানে দুইটা ছিল নীলটা, দুইটার মধ্যে একটা নীল একটা কালো, শুধুমাত্র নীলটা পাইছে। খেয়াল করবা, এটা হচ্ছে পুরাতন, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে পুরাতনটা। আর এটা কিন্তু নতুনটা, এটা মায়ের না, এটা নতুনটা, এটা কিন্তু মায়ের না। ঠিক সেমভাবে দেখো, এটা কিন্তু পুরাতনটা, এই কালোটা কিন্তু পুরাতনটা। একটু খেয়াল করে, এটা পুরাতন মানে এটা মায়ের, এটা পুরাতন মানে এটা পায়ের, কিন্তু এটা নতুন, এটা মায়ের না। ঠিক সেমভাবে এটাও নতুন, এটা মায়ের না। তাহলে তুমি দেখো, দুইটা পুরাতন একই সন্তানে তুমি পাচ্ছ না, একই সন্তানে একটা পুরাতন পাচ্ছ, একই সন্তানে একটা পুরাতন পাচ্ছ। তাহলে পুরোপুরি তো সংরক্ষণ হয় নাই, দুইটার মধ্যে একটা সংরক্ষণ হয়েছে। মানে পুরাতন কয়টা সংরক্ষণ হয়েছে? একটা। তা একটা সংরক্ষণ হইলে সেটা অর্ধ সংরক্ষণশীল না? মায়ের দুইটা পুরাতনের মধ্যে প্রত্যেকটা সন্তানে, এই সন্তানে মাত্র একটা সংরক্ষণ হয়েছে। দেখো, এই পুরাতনটা একটা সংরক্ষণ হয়েছে, এটা তো নতুন। ঠিক সেমভাবে এই পুরাতনটা সংরক্ষণ হয়েছে, এটা তো নতুন। তাহলে কয়টা সংরক্ষণ হয়েছে? দুইটার মধ্যে একটা। তাই এটাকে বলে অর্ধ সংরক্ষণ। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা 2 নম্বরে আসলে তোমরা ব্যাখ্যা করবা, এটা 2 নম্বরে আসলে তোমরা আশা করি কি করবা? ব্যাখ্যা করবা। তো নেক্সট ক্লাসে আমরা ডিএনএ রেপ্লিকেশনটা শেষ করে দিব, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিএনএ রেপ্লিকেশনটা, ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি। আমি একটু আগেই দেখালাম, এবং ডিএনএ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে তৈরি হয়, এখনই দেখালাম অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে তৈরি হয়। তো ডিএনএ রেপ্লিকেশন আমরা নেক্সট ক্লাসে ভালোভাবে শেষ করব। যদিও আমি একটু এখানে ডিএনএ রেপ্লিকেশনের কথা তোমাদেরকে বলতে পারি একটু সামান্য করে, যদি ডিএনএ রেপ্লিকেশনের কথা বলি, ডিএনএ রেপ্লিকেশনের কথা যদি আমি একটু বলি, ডিএনএ রেপ্লিকেশন মানে কি? একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি, তাই না? খেয়াল করবা, এটা একটা কোষ, এটা একটা কোষ, একটু মাথায় রাখবা, এটা হচ্ছে তোমার ধরে নাও প্রকৃত কোষ, আর এটা হচ্ছে যে তোমার আদি কোষ। এখন তোমরা জানো যে আদি কোষে যে ডিএনএটা থাকে সেটা কিন্তু বৃত্তাকারে ডিএনএ, এরকম, তাই না? বৃত্তাকার ডিএনএ। আর প্রকৃত কোষে যে ডিএনএটা থাকে এটা হচ্ছে তোমার সূত্রাকার ডিএনএ, এরকম লম্বা করে এরকম সূত্রাকার ডিএনএ, তাই না? তো আদি কোষে ডিএনএ একটা থেকে দুইটা তৈরি হবে, প্রকৃত কোষেও ডিএনএ একটা থেকে দুইটা তৈরি হবে। এখন তুমি দেখো, ডিএনএ রেপ্লিকেশনের জন্য তো একটা শুরু লাগে, একটা জায়গা থেকে তো শুরু হইতে হবে, ওই শুরু থেকে ডিএনএ রেপ্লিকেশন তো একটা জায়গা থেকে শুরু হইতে হবে। তুমি যদি খেয়াল করবে, এটা হচ্ছে গোল, এই ডিএনএটা হচ্ছে এরকম গোল। এখন গোলের জন্য কিন্তু শুরু নেই, গোলের জন্য তুমি এখান থেকে করলেও এটা শুরু বুঝাই, এখান থেকে করলেও শুরু বুঝাই। কেন? এখান থেকে শুরু করলে এভাবে এভাবে ঘুরে এসে এখানে গিয়ে শেষ হবে, সেম ডিস্টেন্স। আবার এখান থেকে শুরু করলে তুমি, এখান থেকে শুরু করলে তুমি সেম এখান থেকে শুরু হয়ে আবার এভাবে ঘুরে এসে এখানে শেষ হবে। তাহলে গোল গোল জিনিসের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই, যে কোনো এক জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হলেই এভাবে ঘুরে গিয়ে শেষ হয়ে যাবে। তাহলে আদি কোষের বৃত্তাকার ডিএনএ হওয়াতে এদের যে কোনো জায়গা থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হতে পারে, সমস্যা নেই। কিন্তু এটা এরকম খাড়া লম্বা হওয়াতে, এই ডিএনএটা এরকম লম্বা হওয়াতে, ডাবল হেলিক্স এরকম লম্বা হওয়াতে, এই ডিএনএ এর যে কোনো জায়গা থেকে তুমি শুরু করতে পারো না। যেমন তুমি, এটা হচ্ছে প্রান্ত, এটা হচ্ছে প্রান্ত, আর এটা হচ্ছে তোমার মাঝখানের জায়গা, মধ্য। তাহলে আমি চাইলে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি না, কারণ শেষ করবো কেমনে, এটার একটা প্রশ্ন আসে। এখন তুমি যদি প্রান্ত থেকে শুরু করো তাহলে এরপর তো আর কোনো নাই, সাথে সাথেই শেষ হয়ে যাবে। তুমি যদি প্রান্ত থেকে শুরু করো এরপর তো আর কোনো জায়গা নাই, সাথে সাথেই তোমার শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি মধ্যভাগ থেকে শুরু করো, মধ্যভাগ অনেক বড়, আমি জাস্ট অল্প করে দেখেছি, শুরু থেকে শেষের একটা দেখা যাচ্ছে। তো সূত্রাকার যেগুলা সেগুলো প্রান্তে হয় না, প্রান্তে হয় না, প্রান্তে হয় না, কারণ শুরু তো আছে, শেষ কেমনে? এখান থেকে শুরু হলে সাথে সাথে শেষ, এখান থেকে শুরু হলে সাথে শেষ। কিন্তু প্রান্তর মধ্যে তো শুরু আর শেষ নেই, তাই না? তো প্রান্ত আমরা এই জন্যই বলি, কারণ প্রান্তে শুরু হলেই কিন্তু সেটা শেষ হয়ে যায়। তো প্রান্তে কিসের শুরু কিসের শেষ, এই জন্য আমরা মাঝখানে থেকে শুরু করব, যাতে আমরা শুরু করতে পারি আবার শেষও করতে পারি, লাইক এটা। এখন মজার ব্যাপার, এটা অনেক লম্বা, আর গোল জিনিস তো লম্বা হয় না, তোমরা জানো।
এই জন্য এখানে কিন্তু তোমার ডিএনএ রেপ্লিকেশনের শুরুটা অনেক জায়গায় হয়। তাহলে এখানে রেপ্লিকেশন শুরু কোন জায়গায়, অনেক জায়গায় হয়। আর এখানে রেপ্লিকেশন শুরুটা কয় জায়গায় হয়, এক জায়গায়। কারণ গোলের ক্ষেত্রে তো অনেক জায়গা লাগে না, লাগে এক জায়গা থেকে শুরু করলে শেষ হয়ে যায়, ঘুরে এসে শেষ হয়ে যায়। কিন্তু লম্বা জিনিসের জন্য কিন্তু শুরুটা অনেক জায়গায় হতে হয়। যেমন ধরে নাও এই জায়গায় তোমার এতটুকু পর্যন্ত তোমার কি হইলো, শুরু থেকে শেষ হইলো। আবার এখান থেকে তুমি শুরু করতেছো, এতটুকু পর্যন্ত শুরু থেকে শেষ হইলো। তাহলে আদি কোষের ডিএনএ সূত্রাকার হওয়াতে তাদের যে রেপ্লিকেশন সেটা অনেক জায়গায় হতে পারে, শুরু শেষ হতে পারে অনেক জায়গায়। এই যে এতটুকু পর্যন্ত শুরু শেষ হয়ে গেল, এতটুকু পর্যন্ত শুরু শেষ হয়ে গেল। বাট বৃত্তাকারে তো ভাই শুরু লাগে না, যেমন এখান থেকে শুরু করলেই তুমি ঘুরে এসে এভাবে শেষ হয়ে যায়। তো বৃত্তাকারের আসলে অরিজিন রেপ্লিকেশন শুরু হয় এক জায়গায়, আর এখানে মধ্যভাগ থেকেই হয়, বাট মধ্যভাগে অনেক জায়গায় হয়। তো রেপ্লিকেশন শুরুটাকে বলা হয় কি অরিজিন, অরিজিন মানে সূচনা। তাহলে এটাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন। যে জায়গায় রেপ্লিকেশনের সূচনা হয় সেই জায়গাকে বলা হয় অরিজিন অফ রেপ্লিকেশন, সংক্ষেপে বলে অরি। সংক্ষেপে কি বলে, অরি, অরিজিন থেকে আসছে অরি। তাহলে আমার কাছে তোমার প্রশ্ন, আদি কোষে কয়টা অরি, প্রতীক কোষে কয়টা অরি? প্রকৃত কোষে অরি অসংখ্য, আর আদি কোষে অরি একটা। আশা করি বুঝতে পারছো যে আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে অরিজিন অফ রেপ্লিকেশনের পার্থক্য। আদি কোষে অরিজিন শুধুমাত্র একটা, এই দেখো এই জায়গায়। আর প্রকৃত কোষে অরিজিন দেখো অনেক জায়গায়, এট এ টাইম অনেক জায়গায় হতে পারে। তাও আমি একটু বলতেছি, এভাবে দেখাই যে কেন প্রকৃত কোষে অরি অনেকগুলা। ডিএনএ এরকম অনেক বড় লম্বা, ডিএনএ এরকম অনেক বড় লম্বা। তো দেখবা যে এট এ টাইম এই এতটুক জায়গায় তোমার রেপ্লিকেশন হচ্ছে, আবার এতটুক জায়গায় রেপ্লিকেশন হচ্ছে, এতটুক জায়গায় রেপ্লিকেশন হচ্ছে। তাহলে এই জায়গাটা একটা অরি, এই জায়গাটা একটা অরি, এই জায়গায় অরিজিন শুরু হয়ে এই জায়গায় গিয়ে শেষ। এই জায়গায় এটা একটা অরি, এই জায়গায় শুরু হয়ে এই জায়গায় শেষ। এটা একটা অরি, এই জায়গায় শুরু হয়ে এই জায়গায় শেষ। তাহলে সূত্রাকারে এট এ টাইম অনেক জায়গায় তোমার অরি থাকতে পারে, এই জন্য অনেক জায়গায় ডিএনএ রেপ্লিকেশন হতে পারে। এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে। কিন্তু এটা বৃত্তাকার হতে শুধু এক জায়গায়, অরিজিনটা এক জায়গায় একটাই, এবং শুধু একবারে এক জায়গায় রেপ্লিকেশনটা হয়। আর এখানে দেখো অনেকগুলো জায়গায় রেপ্লিকেশন হয়ে যাচ্ছে এট এ টাইম। এটাই হচ্ছে অরি। আশা করি তোমরা অরিজিন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশনের সূচনা আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য বুঝতে পারছো। এটা তোমরা বইয়ে পাবা, বাট এটা আমি একটু ব্যাখ্যা করে দিলাম। তো ডিএনএ রেপ্লিকেশনে কিন্তু এভাবে জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আস্তে আস্তে। আমি তাও সামান্য কিছু বলতেছি। আমি একটা কথা বলি, আমি এটা দিয়ে দেখাই। এটা হচ্ছে যে তোমার আমার ডিএনএ। এখন আমি কি বললাম, অরি লাগবে। ধরে নাও এটা হচ্ছে অরি, এই জায়গায় ডিএনএ রেপ্লিকেশন শুরু হবে, তাহলে দিস ইজ অরি, দিস ইজ অরি। এখন ডিএনএ রেপ্লিকেশন যেমন আমি একটু বললাম যে এটা যদি 5 প্রাইম হয়, ধরে নাও এটা হচ্ছে 3 প্রাইম। এটা যদি তোমার 5 প্রাইম হয়, এটা 3 প্রাইম, কারণ উল্টা হয় সবসময়। একটু খেয়াল করবা, ডিএনএ রেপ্লিকেশন করার জন্য তোমাকে সবসময় এই দুইটা সুতা আলাদা করতে হবে। কারণ সুতা যদি আলাদা না করো তাহলে নতুন সুতা আসবে না। কারণ একটু আগে আমি দেখাইছি অর্ধসংরক্ষণ পদ্ধতিতে কিরকম, মাদারে যে দুইটা সুতা ছিল ওই দুইটা সুতাকে আমরা ভাগ করে আলাদা করে দিয়েছিলাম, পরে নতুন একটা সুতা আসছিল। তাহলে আমাদেরকে এই সুতা দুইটাকে আলাদা করতে হবে। তো আলাদা করার জন্য এনজাইম থাকবে, এনজাইমটার নাম হচ্ছে হেলিকেস এনজাইম। হেলিকেস এনজাইমটা দেখতে কি রকম দেখো, এরকম এরকম মইঞ্চা, এরকম মইঞ্চা হওয়াতে এরকম ভাগটা মইঞ্চা, সেটা সামনে গেলে যে এদের মধ্যকার যে হাইড্রোজেন বন্ড ছিল, মানে আমি দেখাচ্ছি, এই দেখো এটা ডাবল সুতা, তো এটা হচ্ছে 5 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 3 প্রাইম, এটা 5 প্রাইম। তো এদের মধ্যকার কি আছে বলতো, বন্ড আছে। অ্যাডেনিনের সাথে থাইমিন ডাবল বন্ড, গুয়ানিনের সাথে সাইটোসিন ট্রিপল বন্ড। এবার দেখো
এই দুইটা সুতাকে আমাকে আলাদা করতে হবে। আলাদা করতে হলে কি লাগবে? এই হেলিকেজ এনজাইমটা লাগবে। দেখো হেলিকেজ এনজাইম কিভাবে আসবে, এই দেখো মুঞ্চা ভাগটা এভাবে মুভ করবে, মুভ করে 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 এগুলাকে আলাদা করে দিব, ভাগ করে দিবে। যেমন এটা এখানে চলে আসছে, দেখো এই হেলিকেজ এনজাইমটা এখন এখানে চলে আসছে। তো এখান থেকে এখানে চলে আসার কারণে কি হয়েছে দেখো, এই বন্ধনগুলো গায়েব হয়ে গেছে। এখন বলো, তুমি যদি বলো বন্ধনগুলো যদি গায়েব হয়ে যায়, তাহলে এই দুইটা সুতা কি এখন একসাথে থাকবে? না, এই সুতাটা তোমার আলাদা হয়ে যাবে, এই সুতাটা তোমার আলাদা হয়ে যাবে। তাহলে দুইটা সুতাকে আলাদা করতে হলে আমার যে এনজাইমটা লাগবে সেটার নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। তাহলে আমাকে সবসময় কিন্তু ডিএনএ রেপ্লিকেশন করতে হলে দুইটা সুতা আলাদা করতেই হবে। এখানে কিন্তু স্টিল দুইটা সুতা আলাদা না, খেয়াল করছো? দুইটা সুতা কিন্তু দেখো কি প্যাচ খাইছে। তো আমাকে এখন এই হেলিকেজ এনজাইমটা দিয়ে দুইটা সুতা একটু আলাদা করতে হবে। তাহলে দেখো, আমি কিন্তু ডিএনএ রেপ্লিকেশন আজকে পরে ফেলতেছি না, আমি জাস্ট কিছু বেসিক ধারণা দিচ্ছি, নেক্সট ক্লাসেই সেগুলো কাজে লাগাতে পারবা। এই এটা ছিল অরিজিনে কিন্তু আমরা এই হেলিকেজ এনজাইমটাকে আনবো। এই দেখো আমাদের হেলিকেজ এনজাইম এদিক দিয়ে মুভ করবে। মুভ করার মানে অনেকটা চেইনের মতো আর কি, আমরা চেইন খুলি, চেইন বন্ধ করি না? তো হেলিকেজ এনজাইম যাচ্ছে মানে কি, চেইন খুলতেছে। ওই যে আমরা চেইনের যে হুকটা ধরি না, এটাই হচ্ছে হেলিকেজ। চেইনটা এভাবে মুভ করলেই কিন্তু চেইনটা খুলে, তাই না? চেইনের হুকটা মুভ করলে চেইনটা খুলে। ঠিক সেমভাবে হেলিকেজ এনজাইম যখন এদিক দিয়ে যাবে, এই দেখো এদিক দিয়ে যাবে, তখন কিন্তু যাওয়ার সময় ওই যে বন্ধনগুলো ভেঙে ফেলবে, যার কারণে যতটুক পর্যন্ত যাবে হেলিকেজ এনজাইম যতটুক পর্যন্ত যাবে ততটুক পর্যন্ত তোমার দুইটা সুতা খুলে যাবে। তাহলে আমি দেখাচ্ছি, ধরে নাও এই এতটুক পর্যন্ত গেছে, এতটুক পর্যন্ত গেছে হেলিকেজ এনজাইমটা, এই এতটুক পর্যন্ত দুইটা সুতা আলাদা হয়ে গেছে। দেখো এই সুতা এভাবে আলাদা হয়ে গেছে, এই সুতা এভাবে আলাদা হয়ে গেছে, দেখছো? এখান থেকে শুরু করছে, থেকে শুরু করছে, এখানে গিয়ে শেষ করছে। যতটুক পর্যন্ত যাবে ততটুক পর্যন্ত দুইটা সুতা আলাদা হয়ে যাবে। একটু মনোযোগ দাও, ততটুকু পর্যন্ত আলাদা শুরু যাবে। ফলে এভাবে ফুলে গেছে, এই জায়গাটা এভাবে ফুলে গেছে না? এটাকে বলে বাবেল মানে কি? ফুলানো অংশ। এটাকে বলা হয়, এই ফুলানো অংশটাকে বলা হয় রেপ্লিকেশন বাবেল। ফুলানো অংশটাকে বলা হয় রেপ্লিকেশন বাবেল মানে হচ্ছে ফুলানো অংশ। এই যে ফুলে গেছে, এটা কে করছে? হেলিকেজ আর কি, তাই না? এই দুইটা আলাদা হয়ে গেছে, দেখছো? এখন একটা টার্ম তোমরা বইয়ে পাবা, সেটার নাম হচ্ছে রেপ্লিকেশন ফর্ক। অনেকে এটা বুঝে না, এটাকে আমি বুঝাচ্ছি। রেপ্লিকেশন ফর্ক, দেখো ফর্ক শব্দটার অর্থ আমরা ইউজ করি বাংলায়, যদি ইউজ করি তাহলে আমরা এটাকে বলি কাঁটা চামচ। ফর্ক শব্দটার অর্থ তোমরা দেখবা কাঁচা চামচকে আমরা রেস্টুরেন্টে গেলে ফর্ক দাও ফর্ক বলে। এখন কেন কাঁটা চামচ বলতেছে? দেখো তুমি দেখো কাঁটা চামচ দেখতে কিরকম, আমি একটু দেখাচ্ছি। আমি কাঁটা চামচ রাখতেছি, দেখো খেয়াল করছো এরকম না কাঁটা চামচ? এই অংশটা ফুলানো দেখতেছো না, আর এই অংশটা এরকম স্ট্রেইট। তোমরা এই জিনিসটা এখানে কম্পেয়ার করবো, দেখো এই অংশটা হচ্ছে এটা, যেটা কিন্তু স্ট্রেইট। এই অংশটা হচ্ছে এটা চামচের, এই অংশটা হচ্ছে এটা, যেটা হচ্ছে স্ট্রেইট। আর এই অংশটা হচ্ছে এটা ফুলানো অংশ। তুমি দেখো এই যে এভাবে ফুলে গেছে না, এই দেখো এই 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 জায়গাটাকে বলা হয়, এই জায়গাগুলোকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। তাহলে এই জায়গা বলো বা এই জায়গা বলো, এগুলো দেখতে ওই যে আমাদের কাঁটা চামচের মতো দেখতে। তো এই জিনিসটা দেখতে আমাদের কাঁটা চামচের মতো দেখতে, বিদায় এটাকে বলে রেপ্লিকেশন ফর্ক। এটা এদিক থেকেও দেখতেও সেম, এদিক থেকে দেখতেও সেম, এদিক থেকে দেখতেও সেম। দেখো এই অংশটা এটা না, ঠিক সেম ভাবে এই অংশটাও কিন্তু এটা, আর এই অংশটা হচ্ছে এটা রেপ্লিকেশন ফর্ক। তো রেপ্লিকেশন ফর্কটা খুবই জরুরি, এই জিনিসটা খুবই জরুরি, কারণ এই জায়গায় মূলত রেপ্লিকেশন ঘটে। এই ফুলানো অংশ পর্যন্তই তোমার রেপ্লিকেশন ঘটবে। হেলিকেজ এনজাইম এখান থেকে এখানে করছে না, এতটুকুই তো গেছে, এখানে গিয়ে ধরে স্টপ হয়ে গেছে, এতটুকু অংশে রেপ্লিকেশন ঘটবে। মানে কি খেয়াল করবা,
এটা পুরাতন না, এটাও পুরাতন, এটাও কিন্তু পুরাতন, ঠিক আছে? দোনোটা পুরাতন, তাহলে পুরাতন দুটা আলাদা। তো এটার এগেনস্টে একটা নতুন আসবে, নতুন, এটার এগেনস্টে একটা কি আসবে, নতুন আসবে। তো একটা ডিএনএ দুইটা ডিএনএ হয়ে যাবে এভাবে। এটা আমরা সামনেই দেখবো কিভাবে আসবে। ওকে, এখন শুধুমাত্র তো ভাইয়া হেলিকেজ এনজাইমের কথা বলছি, এখানে শুধুমাত্র কি একটা এনজাইম কাজ করবে না, এটা ডিএনএ রেপ্লিকেশনের জন্য এই ফর্কের জায়গায়, এই জায়গাতে বিভিন্ন এনজাইম চলে আসবে। হেলিকেজ তো আছেই, হেলিকেজের পাশাপাশি কি আসবে, আরো অনেকগুলো এনজাইম চলে আসবে, কারণ বাকি কাজগুলো তো করতে হবে। হেলিকেজ এনজাইম তো জাস্ট চেইন খুলে দিয়েছে, আরো বিভিন্ন এনজাইম আছে যেগুলো আরো বিভিন্ন কাজ আছে, মানে এই জায়গায় আরো অনেক এনজাইম আসবে। হেলিকেজ এনজাইমের পাশাপাশি আরো অনেক এনজাইম আসবে। হেলিকেজ এনজাইম যখন মুভ করবে, এই এনজাইমগুলোও মুভ করবে, বাকি এনজাইমগুলোও মুভ করবে, কারণ সব কাজ কিন্তু এট এ টাইমই হবে। হেলিকেজ এনজাইম যখন চেইনটা খুলে দিবে, তখন হেলিকেজ এনজাইমের সাথে সাথে কিন্তু আরো এনজাইমগুলো মুভ করে এই সুতাগুলা তৈরি করে দিবে, নতুন সুতাগুলা তৈরি করে দিবে। তো আরো কাজ আছে, আমরা বিস্তারিত সামনেই যাব, আরো কাজ আছে, মানে এখানে আরো এনজাইম আছে। তো এনজাইমগুলোকে একসাথে বলা হয় রেপ্লিজোম। এগুলোকে একসাথে কি বলে, রেপ্লিজোম। দেখো জোম মানে কি, জোম শব্দটা আসছে সোমা থেকে, সোমা মানে কি বডি, আর রেপ্লি শব্দটা কি রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশনে যে বডিগুলো সাহায্য করে তাদেরকে তো বলে রেপ্লিজন বা রেপ্লিকেশন কমপ্লেক্স। তো রেপ্লিজম বলতে কি কি আছে সেটা আমি একটু বলে দিতে পারি চাইলে। দেখো রেপ্লিজমে তোমার কি কি আছে সিরিয়ালি মনে রাখবা। এই যে রেপ্লিজমে তোমার কি কি এনজাইম আছে, 1 নম্বরে মনে রাখবা, সিরিয়ালি মনে রাখবা, হ্যাঁ, কারণ এগুলো সিরিয়ালি তোমার এনজাইমগুলো লাগবে। আমি সিরিয়াল করে দিচ্ছি। একটু আগে আমি একটা এনজাইম দেখালাম না, এই হেলিকেজ এনজাইম 1 নম্বরে। হেলিকেজ এনজাইম দেখছো, সুতা খুলে দেওয়ার জন্য কি লাগে, হেলিকেজ এনজাইম, সুতা খুলতে। 2 নম্বরে যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে টপো আইসোমারেজ। সিরিয়ালি মনে রাখবা, অনেক সময় এটাকে গাইরেজও হিসেবে অনেকে ব্যাখ্যা করে, গাইরেজ, দুটোটাই মনে রাখবা। 3 নম্বরে যে এনজাইম সেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিন। এস দিয়ে হচ্ছে সিঙ্গেল, এস দিয়ে স্ট্যান্ডার্ড মানে সুতা, বি দিয়ে বাইন্ডিং, পি দিয়ে প্রোটিন। এই 3টা প্রথমে লাগবে। এই 3টার কাজ কি জানো, এই 3টার কাজ হচ্ছে সুতা পৃথকীকরণ। এই যে আমরা 2টা সুতা পৃথক করছি না, চেইন খুলে দিছি না, 2টা সুতা পৃথক করে দিছি না, এই সুতাগুলো পৃথক করতে আমার এই 3টে এনজাইম লাগবে। হেলিকেজ দিয়ে তো আমি বুঝাই দিছি কিভাবে সুতা 2টা আলাদা হয়, সাথে কিন্তু টপো আইসোমারেজের কাজ আছে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড বাইন্ডিং প্রোটিনের কাজ, এগুলো আগামী ক্লাসেই দেখবো কি কাজ। তাহলে সুতা পৃথকীকরণ করতে এই প্রথম 3টা এনজাইমের সিরিয়ালি মনে রাখবা। প্রথমে হেলিকেজের কথা বলবা, তারপর এটার কথা বলবা, তারপর এটার কথা বলবা। এই 3টা এনজাইমই সুতা পৃথকীকরণ করে, কারণ সুতা না খুললে তোমার নতুন ডিএনএ তোমার তৈরি হবে না। এবার আসো, এই যে আমি দেখাচ্ছি, এই যে সুতা আলাদা করছি, এইটার কথা বলতেছি। এই দেখো, এই সুতা আলাদা করছি, এই একটা সুতা, এই একটা সুতা। তো সুতা আলাদা করতে এই 3টা প্রোটিন লাগবে। এখন সুতা আলাদা করার পর কাজ কি, এটার এগেনস্টে, এই সুতার এগেনস্টে একটা নতুন সুতা আনা, তাহলে একটা ডিএনএ পেয়ে গেছি। দেখো 1 2 2টা সুতা, তাহলে একটা ডিএনএ পেয়ে গেছি। এই সুতার এগেনস্টে একটা নতুন সুতা আনা, তাহলে 1 2 আরেকটা ডিএনএ পেয়ে গেছি। তাহলে এভাবে নতুন সুতা তৈরি করতে হচ্ছে না, নতুন সুতা, তাহলে নতুন সুতা তৈরি করতেও এনজাইম লাগবে না। তাহলে এখন ডি নাম্বার কাজ কি, এটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বর হচ্ছে সুতা আলাদা করা, করলাম। এখন সুতা আলাদা করলে হবে না, প্রত্যেকটা সুতার বিপরীতে একটা নতুন সুতা আনতে হবে। তার মানে আমাকে এখন 2 নম্বরে কি, সুতা তৈরি, এটাকে কি বলা হয়, সুতা তৈরি। তাই এটাকে আমরা বলবো সম্পূরক সুতা তৈরি, সম্পূরক নতুন সুতা, বা এটাকে বলা হয় স্ট্র্যান্ড তৈরি। দেখো এটা নতুন সুতা, এটা নতুন সুতা, এই নতুন সুতা। তাহলে নতুন সুতা তৈরি করতেও কি লাগবে, এনজাইম লাগবে। তাহলে ডি নাম্বারে দিচ্ছি, সি এর পর ডি।
যে এনজাইমটা লাগবে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আরএনএ প্রাইমেস। এগুলোর কাজগুলো আসবে সামনে, এগুলো আমরা গত ক্লাস নেক্সট ক্লাসেই বলে দিব এগুলোর কাজ কি। নেক্সট যে এনজাইমটা লাগবে এটা হচ্ছে আরএনএ প্রাইমেস। তারপর যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে ডিএনএ, এটা মেইন, ডিএনএ পলিমারেজ 3, ডিএনএ পলিমারেজ 3। নেক্সটে এই এনজাইমটা লাগবে নতুন সুতা তৈরি করতে। মোট কথা এটাই মনে রাখবা, নতুন সুতা তৈরি করতে এই এনজাইমটাই লাগে, এটা মেইন। এরপর হচ্ছে তোমার এফ এ একটা সুতা লাগবে, সেটা সেম ডিএনএ পলিমারেজ 1। আরেকটা এনজাইম লাগবে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। তারপর তোমার আরেকটা লাগবে জি, এখানে আমি জি দিচ্ছি, জি দিয়ে হচ্ছে লাইগেজ এনজাইম। এই 4টা এনজাইম দিয়ে নেক্সটে এভাবে মনে রাখবা, নেক্সটে লাগবে এটা, তারপর লাগবে এটা, তারপর লাগবে এটা, তারপর লাগবে এটা। এই 4টে এনজাইম দিয়ে তুমি নতুন সুরা তৈরি করে ফেলতে পারবা। তো নতুন সুতা তৈরি করতে এই 4টে এনজাইমের ভূমিকা আছে। সিরিয়ালি মনে রাখবা, সুতা তৈরি করতে এই 3টে এনজাইম সিরিয়ালি মনে রাখবা। সম্পূরক নতুন সুতা, সম্পূরক মানে কি, কেন সম্পূরক বলতেছি দেখো, অনেকে সম্পূরকই বুঝবে না, তাও বলে দিচ্ছি। সম্পূরক মানে হচ্ছে যে তোমার এই সুতাটা দেখো, এই সুতাটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। তাহলে আমরা জানি এই সুতা যদি 3 প্রাইম থেকে 5 প্রাইম হয় তাহলে এই সুতো উল্টা হবে। উল্টা মানে কি, এটা হবে 5 প্রাইম থেকে 3 প্রাইম। এটা মানে সম্পূরক বোঝাচ্ছে, মানে পুরাতন সুতা থেকে নতুন সুতাটা এক আলাদা সম্পূরক। কিভাবে, এটা 3 প্রাইম টু 5 প্রাইম হলে এটা 5 প্রাইম টু 3 প্রাইম, তাই এটা সম্পূরক বলতেছে, উল্টা আর কি। তারপর লাস্ট ওয়ান, এতটুকুই কিন্তু ডিএনএ রেপ্লিকেশন প্রায় শেষ। তো ডিএনএ রেপ্লিকেশন করার সময় অনেক ভুল হইতে পারে। ভুল মানে কি, যেমন ধরো অ্যাডেনিনের এগেনস্টে আমরা জানি থাইমিন বসে, ধরে নাও এগেনস্ট অ্যাডেনিন এগেনস্টে থাইমিন না বসে গুয়ানিন বসে গেছে, তাহলে এটা একটা ডিএনএর ভুল। কিন্তু এরকম ভুল কিন্তু হয়, আর এই ভুল হইলে কিন্তু এগুলো মারাত্মক সমস্যা হয়। এই জন্য আমাদের ডিএনএ রেপ্লিকেশনের সময় তোমার ডিএনএ ভুলগুলোকে সমাধানের চেষ্টা আছে। তো এটাকে বলা হয় 3 নম্বরে আমরা পড়বো। এটাকে বলা হয়, প্রথম হচ্ছে ভুল আছে কিনা দেখার জন্য রিডিং করা হয়, যেরকম আমরা পরীক্ষার শেষে ভুল আছে কিনা জন্য রিডিং মারি, ঠিকভাবে এটাকে বলা হয় ডিএনএ প্রুফ রিডিং। মানে তোমার ভুল আছে কিনা দেখা হয়, আর যদি ভুল থাকে তাহলে সেটাকে আমরা কি করে দিই, তারপর মেরামত করে দিই। তাহলে ডিএনএ যদি কোনো ভুল থাকে সেটাকে আমরা মেরামত করে দিই। এখানে যে এনজাইমের কাজ আছে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ 1 and 2। এই এনজাইমটা লাগবে প্রুফ রিডিং আর মেরামতে। এগুলো হচ্ছে আমি একটু হালকা পাতলা একটা ভিউ তোমাদের সামনে দাঁড় করাইছি, যে তোমার পুরো ডিএনএটাকে রেপ্লিকেশনটাকে কয় ভাগে ভাগ করা যায়, 3 ভাগে। প্রথমে সুতা আলাদা করো, তারপর প্রত্যেকটা সুতার এগেনস্টে, পুরাতন সুতার এগেনস্টে নতুন সুতা আনো, ওকে। তারপর প্রুফ রিডিং করো, ভুল পাইলে ভুল দেখো আছে কিনা, তারপর এটাকে মেরামত করো। 3টা ধাপে, এবং 3টা ধাপে 3টে এনজাইমগুলো কী কী এনজাইম লাগে সেগুলো সিরিয়ালি মনে রাখতে হবে। দেখো আমি ABC এভাবে সিরিয়াল করে দিচ্ছি, তোমরাও কিন্তু করার সময় বা লেখার সময় এভাবে সিরিয়ালি মাথায় রাখবা। তাহলে আমরা এই এতটুকু পর্যন্ত শিখে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা ডিএনএ রেপ্লিকেশন বাকি অংশগুলো পড়াই দিলেই কিন্তু তোমাদের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। একটু খেয়াল রাখবা, এতটুকু পর্যন্ত তোমরা আগে একটু পড়ে ফেলবা। আমি এখানে যে ওভারভিউটা দিছি এটা তোমরা একটু পড়ে ফেলবা, তাহলে তোমাদের নেক্সট ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তো নেক্সট ক্লাসটাতে আসার আগে তোমরা লাস্টের এই অংশগুলো একটু আবার ভিডিওটা দেখে আসবা, তাহলে কিন্তু তোমাদের নেক্সট ক্লাস বুঝতে সুবিধা হবে। তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকো, নেক্সট ক্লাস দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।